আচ্ছা, আবারও চলে আসো। আমার ওটা নিজেই ভুল ছিল, ওটা পেজেই লাইভটা হচ্ছিল, আমি ভাবছিলাম যে আমার প্রোফাইলে হচ্ছিল। সো সরি এক্সট্রিমলি। সো দ্রুত জয়েন করো। আবারও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, শেয়ার। ওকে, যারা আসো তারা কমেন্ট করো, যারা সিভিলে আসো তারা সবাই কমেন্ট করো। আমি সবচেয়ে ইজিতে আজকে আপনাদেরকে 8 মার্কের জন্য প্রস্তুত, 8 মার্ক বলা ভুল হবে, 10 মার্ক ইজিলি আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগেও আমি বলছিলাম, আগের ক্লাসেও বলছিলাম যে 10 মার্ক আমি দিয়ে দেবো। সো আপনারা হয়তো বা অনেকেই হচ্ছে ক্লাসটি করতে পারেনি, দুর্ভাগ্যবশত আমাদের কারেন্ট চলে যাচ্ছিল বারবার। সো আমি সেই জন্য এক্সট্রিমলি সরি। তো এখন আশা করি আই হোপ কারেন্ট আজকে যাবে না, কারেন্টটা গেলেও আমরা লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো সিভিলে যারা যারা আসো সবাই একটু কমেন্ট করো, আমরা ক্লাসটা শুরু করে দিই। সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা সেটাও একটু বলো। আমি একটু ভিন্নভাবে তোমাদেরকে আজকের ক্লাসটা নেব। যতগুলো ক্লাস তোমরা দেখবে বাইরের ইউটিউবে, ইউটিউবে যেখানে দেখো না কেন ক্লাস, আমি সাধারণত কাউকে কপি করি না। তোমরা তো এটা খুব ভালো করে জানো, আমি সাধারণত নিজের মতো করে তৈরি করে ক্লাসটা নেই। সো এসএফডি বিএমডির যে ক্লাসটা হবে সেটা আমার নিজের টেকনিকে বা নিজের কলা কৌশলে আমি করাবো, ঠিক আছে? কারোর টেকনিক ফলো করে আমার করার ইচ্ছা নাই। বা তোমরা যেটা স্বাভাবিকভাবে এসএফডি বিএমডি যখন অঙ্কগুলো করবে তখন অনেকেই হয়তো বা তোমার ওই বৈশিষ্ট্যগুলো দিবে আধা ঘন্টা ধরে, এইটা নিয়ম বলবো ওটা নিয়ম বলবো, বাট কিচ্ছুর দরকার নাই। তোমার মেইন লক্ষ্য হচ্ছে ভাই এসএফডি বিএমডি অঙ্কগুলো সলভ করা। সেটা তোমার জেনারেলভাবে এই যে তোমার বই আছে এখানে, আমার স্ট্রাকচারাল এই যে বই আছে যেটা, এই বইয়ের অঙ্ক হোক, কিংবা ধরো এই যে ডুয়েটের বই আছে এই ডুয়েটের বইয়ে হোক, যে কোনো বইয়ের অঙ্ক তুমি যদি সলভ করতে চাও এসএফডি বিএমডিতে, তোমাকে জাস্ট কয়েকটা বেসিক বিষয় ভালোভাবে বুঝতে হবে বা ভালোভাবে শিখতে হবে। এই বেসিকগুলো যদি না জানো তাহলে কিন্তু ঝামেলা। তো আই হোপ সবাই চলে আসছেন সিভিলের। আমি হচ্ছে ক্লাসটা তাহলে শুরু করে দিই, বেশি আর লেট করবো না কিন্তু আমি ক্লাসে, ঠিক আছে? তো একটু কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন আপনাদের গ্রুপগুলোতে, একটু কাইন্ডলি শেয়ার করে দিলে ভালো হয় আমার জন্য। সবাই সবার গ্রুপগুলোতে শেয়ার করে দিলে খুব ভালো হয়, ঠিক আছে? ম্যাথমেটিক্স আর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের সাজেশন অলরেডি দেওয়া আছে ইউটিউবে। আপনি যদি আমাদের পেইডের স্টুডেন্ট হন অলরেডি আপনি সাজেশনটা পাওয়ার কথা, ঠিক আছে? সাইমন সামি, ঠিক আছে? তো সিভিলের কারা কারা আসো সবাই একটু কমেন্ট করলে ভালো হয়, ঠিক আছে? আপনাদের হচ্ছে ফ্রিতে লাইভ ক্লাস নিয়েও যদি স্টুডেন্ট এত কম হয় তাহলে তো দুঃখজনক একটা বিষয়। যে বলছিলাম যে 7:30টার সময় লাইভ হবে, সে একটু দ্রুত জয়েন করলে মেবি ভালো হয়, বা বন্ধুদের একটু মেনশন করলেও ভালো হয়। ওকে, ওকে। সো দেখো, আমার 9 অধ্যায় যেটা আছে, এই যে 9 অধ্যায়, আমি এটা কি লিখছি 9-10 লিখছি। আমার যে 9 অধ্যায়টা আছে, এই 9 অধ্যায়ে আমার মেইন টপিকে হচ্ছে আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করা। এবং আগের আমি একটা ছোট্ট ক্লাস নিয়েছিলাম, ওই ছোট্ট ক্লাসে কিছু কথা বলছিলাম যে ভাই এসএফডি বিএমডি কি বা ডায়াগ্রাম কি। তো আমি এখন কিচ্ছু বলবো না আপনাদেরকে, আমি জাস্ট কিচ্ছু বলবো না। আপনাদের বই থেকে আমি জাস্ট একটা ম্যাথ সুন্দরভাবে এখানে লিখবো, ওই ম্যাথটাকে জাস্ট সলভ করবো, আপনার এসএফডি বিএমডি 14 গোষ্ঠী ওখানে উদ্ধার হয়ে যাবে। আমি আলাদাভাবে আপনাদেরকে বলবো না যে এসএফডির বিএমডি কি, এসএফডির বিএমডি ডায়াগ্রামের বৈশিষ্ট্য মুখস্থ করো, এইটার ক্ষেত্রে হলে এইটা হবে, কিচ্ছু লাগবে না বাপ। আপনাকে জাস্ট আমি অঙ্কটা তুলে দেব, এই অঙ্কটায় ফলো করেন, পাস করবেন, সবগুলো অঙ্কই করতে পারবেন, ডুয়েট ফুয়েট চাকরি যা আছে সবগুলো করতে পারবেন। সো দেখো একটা অঙ্ক তুলে নেই নাকি। আমরা প্রথমত আমাদের কঠিন অঙ্ক দিয়ে আমি শুরু করব, সহজগুলো আমি তুলব না। আসলে বোর্ডে যেটা আসে আর কি সেটাই আমি তুলে দেবো, এমনটা না যে আমি সহজটা দিয়ে শুরু করব, আমি মেইন কঠিনটা দিয়েই শুরু করব। তো কঠিনটা যদি বুঝতে পারো, আমার তো কাহিনী জানো যে নীরব ভাইয়া বলে যে কঠিন যদি কেউ বুঝতে পারে তাহলে সহজটা তার জন্য কি জল ভাত, সহজটা তার জন্য কি একদম জল ভাত। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমি হচ্ছে প্রথমেই তোমাদের হচ্ছে এই ম্যাথটা করে মোটামুটি 2 থেকে 3টা বা যতক্ষণ সময় থাকে ততক্ষণ আমি ম্যাথ করাবো, সমস্যা নেই, এই ম্যাথটা করাই। হ্যাঁ, তো আমি আবারও বলতেছি কোনো রকমের বেসিক জ্ঞান প্রয়োজন পড়বে না বর্তমানে, শুধু তুমি দেখতে থাকো যে আসলে কি করে কি হচ্ছে এখানে, তুমি শুধু দেখতে থাকো। আমাকে একটু স্পেশাল হয় জানাবা যে তোমরা কতদূর পর্যন্ত এটা দেখতে পাচ্ছ বোর্ডটা। এতদূর পর্যন্ত মেবি দেখা যাচ্ছে সবার, এতদূর পর্যন্ত মেবি সবারই দেখা যাওয়ার কথা, আই হোপ। আচ্ছা, এখন আসো যে ভাইয়া কি করতে যাচ্ছেন আপনি। আমি প্রথমে এই যে তোমার বইয়ে যে ম্যাথটা আছে 2019 সালে আসছিল, এরকম ম্যাথেই তোমাদের 20, 19, 21, 22 এবং তোমার রিসেন্ট যারা 23-এ পরীক্ষা দেবে এরকম ম্যাথেই আসবে। তো এই ম্যাথটাতে বলা আছে, দেখো এখানে একটা পয়েন্টের নাম বলা আছে সি পয়েন্ট, আবার এখানে একটা পয়েন্টের নাম দেওয়া আছে এ পয়েন্ট, তারপর এখানে একটা পয়েন্টের নাম দেওয়া আছে হলো ডি পয়েন্ট, তারপর এখানে একটা পয়েন্টের নাম দেওয়া আছে একেবারে বি পয়েন্ট। তাহলে পয়েন্ট কয়টা পাইলা ভাইয়া? 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট পাইলে, ঠিক আছে? তোমার পরীক্ষাতেও এরকম অঙ্ক থাকবে যে অঙ্কগুলোতে তুমি দেখবে যে অনেকগুলো পয়েন্ট আছে,
ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এরপরে অঙ্কটাতে কি বলছে যে উপরে সুন্দর করে একটা তীর চিহ্ন আছে। হ্যাঁ, আমি ডিরেক্ট বই দেখে দেখে অঙ্কটা তুলতেছি, তোমরাও যখন কোশ্চিন অঙ্কটা দেখবা তখন কোশ্চিন দেখে দেখে অঙ্কটা তুলতে হবে। তো এখানে দেওয়া আছে হলো 200 কেজি, কোন দিকে? এই যে তীর চিহ্নটা দেখো নিচের দিকে। আচ্ছা, তারপরে দেওয়া আছে হলো ভাইয়া এখানে একটা সুন্দর করে তীর চিহ্ন দেওয়া আছে, এটার অর্থ কি একটু পরে বুঝাচ্ছি। তারপরে দেওয়া আছে হলো এই যে এখানে একটা তীর চিহ্ন, এখানে দেওয়া হচ্ছে হলো 400 কেজি। আর তারপরে দেওয়া আছে হলো এখানে একটা এই যে এরকম গম্বুজের মতো, আমি বলবো এটা কি? গম্বুজ। সত্যি কথা বলতে আমি যখন তোমাদের মতো ছিলাম, মানে থার্ডে ছিলাম, তখন আমি এটা বুঝতাম যে ভাই এটা তো গম্বুজের মতো, এই যে 7 গম্বুজ মসজিদ আছে না, ওরকমটা দেখতে কিন্তু এটা, তাই না? ওরকমটাই দেখতে, কিন্তু আসলে এটা কি? এটা কিন্তু একটা সুন্দর মিনিং আছে। আবার এর উপরে একটা সুন্দর লোড দেওয়া আছে, এই যে এরকম একটা লোড দিছে তারা বইয়ে, যে 1000 কেজি পার মিটার। তোমরা দেখো তো একটা তোমাদের বইয়ে খুঁজে পাইছো কিনা। এটা টেকনিক্যাল বইয়ের আমি উদাহরণ 9.19 মানে 19 দেখাচ্ছি, অর্থাৎ 19 সালের একটা কোশ্চিন, সেটা আমি সলভ করতেছি। হ্যাঁ, তোমরা যদি বইয়ে খুঁজে পাও তাহলে তো খুব ভালো, আর না পাইলে দরকার নাই খোঁজার, তুমি এই অঙ্কটা এখন খাতার মাঝে তুলে নাও, দেখে দেখে তুলে নেবা। আমি আবারও বলতেছি, আমি অঙ্ক থেকেই তোমার এসএফডি বিএমডি 14 গোষ্ঠী বুঝাই দেবো, তোমার আলাদাভাবে কোনো কিছু পড়া লাগবে না, বেসিক। তো অঙ্কটা মোটামুটি তোলা শেষ, আর কিচ্ছু নেই, শুধু এখন এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলো যে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে সেটা আমি লিখে ফেলি। 3 মিটার, আর এইটা হচ্ছে আমার 5 মিটার, অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব কত? 5 মিটার। জি ভাইয়া, এইটা হচ্ছে তোমার পরীক্ষা হল, মনে করো পরীক্ষার খাতায় এই কোশ্চিনটা দিছে, দিয়ে বলতেছে কি যে এসএফডি ও বিএমডি কত, এই হলো তোমার কোশ্চিন। এখন তুমি কি করবা? তো পরীক্ষার হলে তোমাকে যে কাজটা করতে হবে, আমি সাধারণত বেসিক থেকে বুঝাচ্ছি তোমাদেরকে। পরীক্ষার হলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত তুমি যখন এই টাইপের ম্যাথ করবা, মানে এসএফডি বিএমডি করবা, তখন তোমার যে পরীক্ষার খাতাটা হবে, আমি একেবারে দেখাচ্ছি শুরু থেকেই যে তুমি কিভাবে লেখা শুরু করবা। এই যে খাতাটা আছে তোমার, ভালো করে দেখো, এটা খাতা কিন্তু, হ্যাঁ, খাতার একটা পৃষ্ঠা আছে এইটা, আর একটা পৃষ্ঠা আছে কোনটা? এইটা। তো তুমি যখন অঙ্ক শুরু করবে তখন 2 পৃষ্ঠায় অঙ্কটা শুরু করবা। কয় পৃষ্ঠায়? 2 পৃষ্ঠায়। অনেকে খুব পণ্ডিত আছে যারা 1 পৃষ্ঠায় সব শেষ করে দেয়, কিন্তু আমি তোমাকে পণ্ডিতগিরির অফার দেবো না, আমি তোমাকে ভালো সাজেশন দেবো যে তুমি 2 পৃষ্ঠায় ম্যাথটা সলভ করবা। কেমনে ভাইয়া? আমরা এই যে প্রথম যে পৃষ্ঠাটা দেখতেছি না, এই পৃষ্ঠাটায় আমরা হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন করব। ম্যাথ কি করব? ক্যালকুলেশন করব। আর আমার যে দ্বিতীয় পৃষ্ঠাটা আছে না, সেই দ্বিতীয় পৃষ্ঠায় আমি কি করব? দ্বিতীয় পৃষ্ঠায় আমি এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করব। ক্লিয়ার ভাই? বোঝাতে পারছি? তাহলে আপনারা যদি বাসায় বসে থাকেন, এখন বাসায় একটু খাতাটা বের করেন, নিজের খাতাটা বের করেন, সবাই কিন্তু খাতাটা বের করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা সিভিলে দেখতেছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভাই, এটা চাকরিতেও আছে, তোমার হচ্ছে একাডেমিক তো আছে, চাকরি প্লাস ডুয়েট 2 জায়গাতে এটার মানে থাকবেই। সো এইটা নিখুঁতভাবেই শিখতে হবে। ক্লিয়ার? তো সবাই খাতাটা বের করো, খাতা বের করে এরকম 2টা সাদা পেজ নাও। তাহলে এই সাদা পেজে কি করব আমরা? এই সাদা পেজে আমরা হচ্ছে অঙ্ক করব, আর এই সাদা পেজে আমরা কি করব? ডায়াগ্রাম অঙ্কন করব। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার চল শুরু করি। আমরা ভাইয়া এই যে এসএফডি আর হচ্ছে বিএমডি, এইটা তো বুঝলাম যে কোশ্চিন করছে, কিন্তু এইটা কি? এইটা আসলে কি? তোমরা বলো তো, একটু কমেন্ট করা শুরু করো, বলো দ্রুত কমেন্ট করলে মেবি অনেক ভালো লাগবে। এইটা আসলে কি? এইটা কি? এটা এই যে রেখাটা দেখতেছো, এটা কি? এটা দ্রুত কমেন্ট করো, কমেন্ট করলে একটু ক্লাসে মজা পাবো। একটু দ্রুত আমার সাথে কমেন্ট করো সবাই যে এইটা কি, এইটা কি, এইটা আসলে কি? কমেন্ট করো যে এইটা কি আসলে। কোশ্চিন করলেই ভালো কিছু শিখতে পারবা, বুঝছো? বলো এইটা কি? তোমাদের কোশ্চিনটা আমি করতেছি, তোমরা হয়তো আমাকে কোশ্চিন করতেছে ভাই এইটা কি, তা আমি তোমাদের কোশ্চিন করলাম উল্টা যে এইটা কি, বলো দ্রুত। ভাইয়ারা একটু ফাস্ট কমেন্ট করলে মেবি অনেক ভালো হয় আমার জন্য। দ্রুত একটু কমেন্ট করেন যে এইটা আসলে কি। কেউ বলতে পারছেন না? বলেন, কেউ কি বলতে পারছেন না যে এটা কি? আচ্ছা, একজন বলছে বিম। হ্যাঁ, একজন যে বলছে, যেখানে মাসুম বলছে কিন্তু বিম। আর বাকি যারা দেখতেছো তারা কি বুঝতেছো না এই যে এটা কি? তাহলে দেখো, আমরা যখন এই যে ম্যাথগুলো করি তখন আমাদের মাঝে সমস্যা কি হয়? আমরা জানি না যে আসলে এটা কি জিনিস। সেই জন্য আমি কি করছি, কোনো বেসিকের দরকার নেই বাপ, তোমাকে জাস্ট ডিরেক্ট আমি অঙ্কটা তুলে দিছি। এইটা হচ্ছে আমার একটা ভাই বিম। তুমি এটাকে এভাবে দেখার দরকার নেই, তুমি স্বাভাবিকভাবেই দেখো। একটা বিল্ডিং দেখছো না তুমি? একটা বিল্ডিংয়ে কি থাকে ভাই? একটা বিল্ডিংয়ে তো ভাইয়া এই যে ধরেন এরকম একটা বিল্ডিং আছে, তো এই বিল্ডিংয়ে মনে করে এই যে উপরে একটা বিম আছে, কি আছে উপরে একটা বিম আছে। আর এগুলো কি? এগুলো হচ্ছে কলাম। এই যে এটা কলাম, আমি দেখো স্বাভাবিকভাবে বুঝাচ্ছি। এইটার নাম হচ্ছে কলাম, আর এইটার নাম হচ্ছে আমার বিম। ওকে,
কলাম আর এটা হচ্ছে বিম। তাহলে এই যে বিমটা যেটা দেখতেছো সেটা মূলত এই পুরোটাই। আর ভাইয়া এখানে যে তীর চিহ্নটা আছে এইটা কি জিনিস? হ্যাঁ, এই তীর চিহ্নটাই হইতেছে আমাদের এই যে কলামগুলো। আমাদের পরীক্ষার হলে এই তীর চিহ্নটা যেটা আছে না, এই তীর চিহ্নের পরিবর্তে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি দেওয়া হয়? বিম দেওয়া হয়। কি দেওয়া হয়? বিম দেওয়া হয়। এবং ওই বিমগুলো যে সাপোর্ট দ্বারা মানে তৈরিকৃত হয়েছে সেই সাপোর্টটা এখানে মূলত বসানো হয়। যেমন এখানে রোলার সাপোর্ট হতে পারে, এখানে ফিক্স সাপোর্ট হতে পারে, এখানে হিঞ্জ হতে পারে। তো এই যে রোলার কি, ফিক্স কি, হিঞ্জ কি সেটা আমি একটু পরেই বলবো। আপাতত ওগুলো আমার তেমন একটা ইফেক্ট ফেলবে না এই অঙ্কটা করার ক্ষেত্রে। তবে আমি কি বললাম যে ভাইয়া এই সরল লেখাটা হচ্ছে আমার একটা বিম, অ্যান্ড দেন এই যে উল্টা দিক দিয়ে যে তীর চিহ্নটা দেখতেছো না, দেখো কয়টা তীর চিহ্ন আছে? একটা আর হচ্ছে দুইটা। কয়টা তীর চিহ্ন? দুইটা তীর চিহ্ন। এই দুইটা তীর চিহ্ন দ্বারা মূলত বোঝাচ্ছে ভাইয়া এখানে একটা বিম আছে। ওই বিমটার উপরে মূলত আমার এই কলামটা, সরি এই কলাম আছে এবং কলামটার উপরে মূলত আমাদের বিমটা দাঁড়িয়ে আছে। এখন কথা হইলো যে ভাইয়া সেটা না হয় বুঝলাম যে এই তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? কলাম বোঝাচ্ছে। এখন এইটা আসলে এখনো বুঝতেছি না যে এটা আসলে ম্যাথটা যেটা করবো সেটা আসলে দরকার কি, এসএফডি কি আবার ফির বিএমডিটা কি। এইটা হলো যে তোমার এই যে লোডটা তোমার বিমটা আছে না, এই বিমটা, এই লোডটা কিন্তু বিম বহন করবে, রাইট? কে বহন করবে? বিম বহন করবে। কলাম কিন্তু সে দাঁড়াই থাকবে। দেখবা তুমি যখন ওই যে বিল্ডিংগুলো যখন ভাঙ্গাভাঙ্গি করা হয়, যখন কি করা হয় ভাঙ্গাভাঙ্গি করা হয়, তখন দেখবে যে আগে কিন্তু কলামটাই ভেঙে পড়ে। এ কিন্তু দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, এর কোনো কাজ নাই তেমন একটা। কাজ হচ্ছে খালি এই যে বিম যেটা আছে আমার বিমটার। এখন এই বিমটার উপরে দেখো বিভিন্ন ধরনের লোড আছে কিন্তু। এই দেখো 200 কেজি একটা লোড চাপাই দিছি, তারপর আবার 400 কেজি একটা লোড চাপাই দিছি, তারপর এখানে দেখতেছি কি একটা আছে। তাহলে যে লোডগুলো আমি দিচ্ছি সেই লোডগুলোর কারণে এই বিমটা তোমার কি মনে হয় স্বাভাবিক থাকবে? ওর ভেতরে ডেফিনেটলি কোনো না কোনো প্রতিক্রিয়া কাজ করবে, অর্থাৎ তার বৈশিষ্ট্য বা ধর্মের চেঞ্জ হবে। তো সেই যে বৈশিষ্ট্য বা ধর্মটা যেটা আছে আমার, সেই বৈশিষ্ট্য বা ধর্মকে আমি দুইটা বিষয়ে প্রকাশ করবো, একটা হচ্ছে এসএফডি আর একটা হচ্ছে আমার বিএমডি। এসএফডিটা কি? এসএফডিটা হচ্ছে যে আমার যদি বিমটা ভেঙে যায়, যদি বিমটা আমার একেবারে ফেল করে, ধরো আমি আগের ক্লাসেও বলছিলাম যে এই বিমটা যদি একদম এরকম ভেঙে যায়, একদম ভেঙে গেছে, ঠিক আছে, বাঁকা হয়নি, ভেঙে গেছে, যদি ভেঙে যায় তো সেইটা যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই এসএফডি ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আবার যদি আমি চিন্তা করি যে না ভাইয়া বিমটা ভেঙে যাবে না, বিমটা বেঁকে যাইতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের যে ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে আমাদের বিএমডি ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মানে বুঝতেছো যে বাঁকা বাঁকা একটা ভাব, রাইট? তাহলে খুব ইজিলি ভাবেই বললাম যে আমার এই যে কলাম আছে, এই যে কলাম আছে, কলামের উপরে বিম আছে, এই বিমটা যে ভেঙে পড়তেছে কিংবা বাঁকা হয়ে যাচ্ছে সেটার যে বৈশিষ্ট্য বা ধর্মটা যেটা রয়েছে সেটাকে আমরা খুব ইজিলি ভাবে প্রকাশ করতে পারি এসএফডি বিএমডি দ্বারা। এবং ওই এসএফডি বিএমডি নির্ণয়ের ফলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা আমাদের চূড়ান্ত সেকশন হবে, ঠিক আছে, কোনটা আমাদের বিপজ্জনক সেকশন হবে, তা আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারি। আই হোপ ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আসো যে ভাইয়া আমরা বুঝলাম যে আমরা কেন বিএমডি এসএফডি করবো, তাহলে এবার কিভাবে অঙ্কটা করব সেই দিকে একটু চলে যান। ঠিক আছে, আমি সেই দিকে চলে যাচ্ছি। দেখো আমরা প্রথমত তোমাকে যেটা আমি শেখাতে যাচ্ছি সেটা হলো যে আমার রিঅ্যাকশন ফোর্সটা দেখো, এই যে উপরে দেখতেছো না দুইটা তীর, এই দুইটা তীর হচ্ছে মূলত আমাদের রিঅ্যাকশন ফোর্স। হ্যাঁ, বুঝি নাই কিছু। দেখেন আমার এই যে বিমটা আছে, এই বিমটার উপরে লোড দেওয়া হচ্ছে না, এই যে একটা দেখতেছো 200 লোড, তোমার এগুলো দেখার দরকার নেই, এই যে 2 মিটার 3 মিটার 5 মিটার দেখার দরকার নেই, তুমি জাস্ট উপরের দিকে তাকাও। উপরের দিকে কি দেখতেছো? ভাইয়া 200 লোড আসতেছে, 400, তারপরে দেখতেছি 1000। তাহলে এই যে লোডগুলো আসতেছে না, এই লোডগুলো মূলত প্রতিহত করে কারা? এই দুইটা বিম। কোন দুইটা বিম? এই দুইটা বিম। এখন এ কতটুকু নিবে আর এ কতটুকু নিবে সেটা তো আমরা জানি না। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কাজ হবে, যদি আমি এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই তাহলে আমাদের এই যে আমার প্রথম যে কলামটা আছে আর দ্বিতীয় যে কলামটা আছে, আমি যদি নাম দেই যে এটা হচ্ছে আমাদের আর এ, আর এটার নাম দিলাম হচ্ছে আর বি, অর্থাৎ রিঅ্যাকশন ফোর্স হচ্ছে এ, রিঅ্যাকশন ফোর্স হচ্ছে বি। এই দুটো আগে আমাদেরকে বের করতে হবে। আমি মনে হয় বুঝতে পারিনি নাকি? আমি বললাম যে আমার এই যে বিমটা আছে না, এই বিমটা আমি বাঁকানো বা ভাঙ্গার একটা বিষয় বের করবো। তো বাঁকবে আর ভাঙবে কখন? যখন আমি বুঝতে পারবো যে আমি আসলে এই যে হাত দিয়ে ধরে আসি না, ধরে নাও যে আমার হচ্ছে আরেকটা মার্কার নেই, এই যে কলামটা আসছে, কলামটার উপরে এই যে বিমটা রাখলাম আমি, তো এই যে রিঅ্যাকশন ফোর্সটা যে বলে আসলে এটা ধরে আছে, এই যে ধরে আছে, সেটা আমাকে আগে বের করতে হবে। বের করলে আসলে আমি বুঝতে পারবো যে আসলে এর সক্ষমতা আসলে কতটুকু। তো আমাদের প্রথম কাজ হবে যে এই যে রিঅ্যাকশন ফোর্সগুলো আছে সেই রিঅ্যাকশন ফোর্সগুলো বের করা।
এখন দেখো যে এখানে আছে 200, এখানে আছে 400, এখানে আছে 1000। তাহলে তোমরা হিসাব করে যদি হিসাব করো আর কি, তাহলে দেখতেছো যে মোট লোডের পরিমাণ বা টোটাল লোড, টোটাল লোড, এই টোটাল লোডের পরিমাণটা যেটা হবে সেটা হলো 200 যোগ 400। স্বাভাবিকভাবে চিন্তা করো, বেশি প্যারা নিও না, এগুলো স্বাভাবিক অঙ্ক। 200 যোগ 400, যতটুকু বল দেখতেছো ততটুকুলোকে খালি যোগ করে দাও। 200 আর 400 কত হয় ভাই? 600। তাহলে এবার কি করবা? এবার অনেকে ভাববা যে ভাই 1000 ডিরেক্ট যোগ করে দেন নাকি, কিন্তু না। এই যে বললাম না গম্বুজ, এই গম্বুজ দ্বারা মূলত কি বোঝায় জানো? এই গম্বুজ দ্বারা মূলত বোঝায় যে সমভাবে বিস্তৃত লোড। কি বোঝায়? সমভাবে বিস্তৃত লোড। ভাই এটা আবার কি? বুঝি নাই। সমভাবে বিস্তৃত লোড মানে হচ্ছে যে প্রতি মিটারে, এখানে দেখো প্রত্যেকটার একক দেখো তুমি কেজি দেখতেছো না, দেখো কেজি, কিন্তু এইটার একক, এটার একক তো কেজি পার মিটার। দ্যাট মিনস এই 1000টা আমার এই যে 5 মিটার আছে না, 5 মিটারের প্রতি 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার করে 1000 করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে 5 ভাগে ভাগ করি, কয় ভাগে? 5 ভাগে। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 5 ভাগে ভাগ করছি না? তো এই 5 ভাগের এখানে 1000 কাজ করতেছে, এখানে 1000 কাজ করতেছে, এখানে 1000 কাজ করতেছে, আবার এখানে 1000, আবার এখানে 1000। মানে এক কথাই হলো ভাইয়া সমভাবে বিস্তৃত লোড, বা এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন লোড। আর সমভাবে বিস্তৃত লোড যদি দেখো বা ডিস্ট্রিবিউশন লোড যদি দেখো, খুব ইজি কাজ, যে তোমার যে লোডটা আছে সেই লোডের সাথে মোট যে দূরত্বটা আছে সেটাকে জাস্ট গুণ করে দিবা। তাহলে আমি 5 দ্বারা গুণ করে দিলাম। কি বুঝছো নাকি বোঝো নাই? খুব ইজি জিনিস। দেখো এখানে যেমন সিম্পলি একটা লোড হচ্ছে, কি লোড একটা হচ্ছে? সিম্পলি লোড। এটাকে বলা হয় পয়েন্ট লোড। কি লোড বলা হয়? পয়েন্ট লোড। কথাটা শুধু মাথায় রাখবা, একদম যে মুখস্থ করা লাগবে তা কিন্তু না, শুধু মাথায় রাখবা যে এইটা হচ্ছে আমার পয়েন্ট লোড, এইটা হচ্ছে আমার পয়েন্ট লোড, কিন্তু এইটাকে বলা হয় আমার ডিস্ট্রিবিউশন লোড বা সমভাবে বিস্তৃত লোড। তো সমভাবে বিস্তৃত লোড 5 মিটার জায়গা জুড়ে আছে, তাহলে 5 গুণন হচ্ছে কত? 1000। তাহলে 5 গুণন 1000 হচ্ছে আমার কত? 5000। তাহলে 5000 আর এখানে হচ্ছে কত? 600। তাহলে হচ্ছে আমার 5600। আমার কি উপরে দেখা যায়? আল্লাহ রে, উপরে তো দেখা যাওয়ার কথা না। 1 মিনিট। হ্যাঁ, উপরে মোটামুটি দেখা যাওয়ার কথা। কি ব্যাপার, লাইটটা এত পিছনে চলে গেছে? হ্যাঁ, উপরে দেখা যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখন এখানে হবে আমার মোটামুটি, এখানে হবে আমাদের মোটামুটি 5600 কেজি। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল লোডের মান। এটা হচ্ছে আমার কি মান? টোটাল লোডের মান। তো ভাইয়া টোটাল লোড তো বুঝলাম যে এই বিমটার উপর, এই যে এই বিমটার উপর টোটাল লোড মনে করেন যে কত? 5600। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া এই আর এ কতটুকু নিবে আর আরবি কতটুকু নিবে? স্বাভাবিকভাবে চিন্তা করো না কেন, তোমার বিমের উপর মনে করো 5500 লোড পড়তেছে, তাহলে মনে করো যে এ কতটুকু নিবে আর আসলে এ কতটুকু নিবে। ধরলাম যে এ যদি 1000 নেয়, তাহলে এ বাকিগুলো নিবে। বিষয়টা কি এরকম না? যদি মনে করো আমি যদি আর এ বের করতে পারি, কিংবা আমি যদি আর বি বের করতে পারি, তাহলে কি আমি আরেকটা বের করতে পারবো না? ইয়েস ভাইয়া, আমরা কিন্তু আরেকটা বের করতে পারবো। তাহলে আমি যেটা বললাম যে আমি প্রথমে কি বের করলাম? টোটাল লোডটা বের করলাম। এখনো কিন্তু অঙ্ক শুরু করিনি, জাস্ট বোঝাচ্ছি এখনো। আমি টোটাল লোডটা বের করলাম। টোটাল লোডটা বের করলাম কেন? যাতে করে আমি বুঝতে পারি যে আমার আর এ এবং আরবি কতটুকু লোড আসলে নিতে পারে। আমি ধরে নিতে পারি যে আর এ যদি 2000 নেয়, তাহলে আমাদের আরবি কত নিবে? স্বাভাবিকভাবে 3600 নিবে, তাই না? আমি যদি ধরে নাও যে এ যদি 2000 নেয়, এ যদি 2000 কেজি লোডটা তার নিজের মাঝে নেয়, এই কলামটা যদি 2000 নেয়, তাহলে এ তো ডেফিনেটলি কত নিবে? 3600 নিবে না? কেন? কারণ দেখো এই 2000 আর 3600 যোগ করলে কত হয়? 5600 হয়। খুব সিম্পল বিষয়। ক্লিয়ার? তাহলে এখন আমরা যে কাজটা করব এখন, সেটা হলো ভাইয়া আমরা আর এ এবং হচ্ছে আরবিটা একটু কষ্ট করে বের করা শিখে নেব। এখন আমি একটা সুন্দর জিনিস লিখব, ডিরেক্ট সুন্দর করে সমাধান। তার মানে ভাই এতক্ষণ কি করলেন? এতক্ষণ মূলত তোমাদের মাথা একটু ঝালাই করে দিলাম, যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় পরবর্তীতে। দেখো এখানে একটা জিনিস লিখবো, দেখি এটা কয়জন বুঝতে পারে। মোমেন্ট অফ এ পজিটিভ রিয়াকশন ইজ ইকুয়াল 0। আচ্ছা, এখানে না দিয়ে আমি এখানে দিই। আচ্ছা, এখানে দিই 0। আচ্ছা, এইটা দ্বারা আসলে কি বোঝায়, বা তোমরা এখন এইটা যখন দেখলা যে ভাই এটা কি লিখলেন হুট করে আন্দাজি, সমাধান লিখলেন ভালো কথা, সমাধানের পর আবার এইটা সামেশন দিচ্ছেন, এটা কিন্তু সামেশন, বা এটাকে আমরা আরেকটা বলতে পারি কি জানো? ওমেগা। এটা ওমেগা শুনে অবাক হচ্ছ? এটাকে বলা হয় বড় ওমেগা। কি ওমেগা? বড় ওমেগা। বাস আমরা এটাকে বলতে পারি সামেশন। যাই হোক, তো এই যে সামেশনটা আছে না, এই সামেশন মানে তো বোঝো যে ভাইয়া টোটাল একটা বিষয়, রাইট? টোটাল একটা বিষয় না, টোটাল বিষয়। আর এই এমতে দ্বারা মূলত বোঝা হচ্ছে মোমেন্ট, আর এ দ্বারা মূলত বোঝাচ্ছে এই যে এ পয়েন্টের কথা। কিন্তু ভাইয়া এইটা কি, আর এই যে 0 আসলো কই থেকে, এইটা এখন বুঝান।
এটা খুব ইজিভাবে বোঝার ট্রাই করো যে এটা 100% জিরোই হবে। কেমনে ভাই, এটা কি হয়েছে যে জিরো হবে? আমার এই বিমটা যখন আমি দেখতেছি, এই যে বিমটা যখন আমি দেখতেছি, এটা কিন্তু একটা স্বাভাবিক বিল্ডিংয়ের বিম। এটা একটা কি স্বাভাবিক বিল্ডিং, মানে ওই বিমটা বাঁকাবাকি করেনি। ভালো করে আমার কথা শোনো, কিন্তু এইটা একটা স্বাভাবিক বিল্ডিংয়ের বিম। এই যে একটা মনে করো স্বাভাবিক বিল্ডিং, এটা বিল্ডিং কি ভেঙে পড়তেছে তোমার মনে হয়? না, ওরকম একটা স্বাভাবিক বিল্ডিংয়ের বিম হচ্ছে এইটা। তো বিমটা কি ভেঙে পড়বে? ভেঙে পড়বে না। কেন ভেঙে পড়বে না? কারণ ভাইয়া ওখানকার যে কলামগুলো আছে সেই কলামগুলো ওই বিমটাকে ভালোভাবে ধরে রাখছে। বিষয়টা কি ওইটা কি না বলো? জি ভাইয়া ওইটাই 100%। আমি যদি একটু আবারও বুঝাই দিই, দেখো আমার এই যে আর এ আছে এইটা, আর এর উপরে মনে করো এই যে বিমটা দিলাম আমি, এ কিন্তু চাইতেছে এই দেখো বাঁকা, এই দেখো বাকি যেতে যাইতেছে। কোন দিকে যাইতে যাচ্ছে? এই যে বাকি যেতে যাচ্ছে, দেখছো এইদিকে যাইতে যাচ্ছে। দ্যাট মিনস এইটা কিন্তু আমার ঘড়ির কাটার দিকে না বিপরীতে? দেখো বাকি যাচ্ছে কোন দিকে? অবশ্যই ভাইয়া ঘড়ির কাটার দিকে। আমি যদি একটা ঘড়ি অ্যাড করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই দেখো একটা ঘড়ি, এই যে একটা ঘড়ি, তাহলে ঘড়ি ঘোরে কোন দিক দিয়ে বলো তো? এই দিক দিয়ে। তাহলে এই যে এই দিক দিয়ে যাইতে যাচ্ছে। তাহলে যখন ঘড়ির কাটার দিকে হয় তখন মূলত পজিটিভ হয়। কি হয়? পজিটিভ হয়। কি পজিটিভ হয়? মোমেন্ট পজিটিভ হয়। এখন তোমরা জিজ্ঞেস করবে যে ভাইয়া সিম্পল হয় মোমেন্টটা কি সেটা বলেন। মোমেন্ট হইতেছে যে ঘূর্ণন, এই যে ঘূর্ণন, এই বিমটা যে ঘুরতে যাচ্ছে না, এইটাকে বলা হয় মোমেন্ট। কি বলা হয়? মোমেন্ট। এই যে দেখো ঘুরতে যাচ্ছে না, এই দেখো ঘুরতে যাচ্ছে। তাহলে এই যে ঘুরতে চাচ্ছে, এটা ঘড়ির কাঁটার যদি দিকে ঘুরতে চায় তাহলে সেটাকে বলা হয় পজিটিভ মোমেন্ট। কি মোমেন্ট বলা হয়? পজিটিভ মোমেন্ট বলা হয়। তো আমি দেখো এখানে প্রথমে কি লিখছি যে এইটা তীর চিহ্ন দিছি, এটা তারা মূলত ঘড়ির কাঁটা কিসে বোঝায়? দিকে বোঝায়। কি ঘুরতেছে? এই যে এইটা ঘুরতেছে। তাহলে ভাই এখানে যে জিরো দিছেন, এই জিরোর অর্থ কি? এই জিরোর অর্থ হচ্ছে যে আমার এই বিমটা এই কলামের সাপেক্ষে ঘুরতে চাচ্ছে, কিন্তু এটা কি ঘুরতেছে? আমার কথা বুঝছো? আমার বিমটা ভেঙে যাইতে চাচ্ছে, কিন্তু এটা কি ভেঙে গেছে? ভেঙে কিন্তু যায়নি, স্বাভাবিক বিল্ডিং দাঁড়িয়ে আছে। দ্যাট মিনস এইটা আমার সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় মানে কি? স্থির আছে। এইটা যদি আমার স্থির থাকে তাহলে আমার মোমেন্ট, ঘূর্ণনের মান, ঘোরার যে মানটা সেটা কত? 0। আমার যদি মনে করো ঘুরে এতটুকু হইতো, ধরলাম যে মোমেন্টের মান 3, 4, 5, 6, 10, 11, 12 হয়েছে, কিন্তু আমার কি ঘুরছে? হ্যাঁ, মোমেন্টের মান তো ঘোরার কথা না, বা ঘোরে নাই। এই দেখো বিমের মতো আছে, তার মানে মোমেন্টের মান কত? 0। বোঝা গেছে সব কিছু নাকি বুঝতে পারিনি? আমি ভাই প্র্যাকটিক্যালভাবে বোঝানোর খুব বেশি পছন্দ করি, বা নিজেও বোঝার ট্রাই করি বেশি। তো সেই জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে বুঝাইলাম, অন্য টিচারদের মতো না বুঝাইলাম। আমি আমার মতো করে বুঝাইছি, আমার মতো কোনো ক্লাস পাবা না। সো আমি প্র্যাকটিক্যালি যেটা দেখতেছি যে ভাই আমার এখানে বিমটা স্থির আছে, অর্থাৎ মোমেন্টের মানে নাই। মোমেন্টের মান আছে নাকি? এখানে বাঁকা হয়েছে, বাঁকা হইলে মোমেন্টের না একটা মান ছিল, কিন্তু এখানে মোমেন্টের কোনো মান নাই। দ্যাটস ওয়াই এখানে আমি কত দিচ্ছি? 0 দিচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার থাকলে একটু সবাই কমেন্ট করো যে ভাই ক্লিয়ার আছে। বলো একটু ক্লিয়ার থাকলে সবাই একটু ক্লিয়ার লেখো ভাইরা। ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখলে বেটার হয় আমার জন্য। ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লেখো, ঠিক আছে? ক্লিয়ার থাকলে আমি তারপরে লাইনটা লিখতে যাচ্ছি। একটু দ্রুত ক্লিয়ার লেখো, সিভিলিয়ানরা একটু দ্রুত ক্লিয়ার লেখেন। আচ্ছা, একজন ক্লিয়ার লিখছেন, বাকিরা ওকে ক্লিয়ার। তারপর আমার কথা বুঝে যায়, আমি প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করতেছি, হ্যাঁ, নট আনপ্র্যাকটিক্যালি অঙ্কর মতো বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? আমি জাস্ট আমার প্র্যাকটিক্যালি বুঝাবো আপনাদেরকে, ওকে? এরপর আপনাদের যে কাজটা করতে হবে, এই যে মোমেন্টটা আপনারা তো স্বাভাবিকভাবে দেখতেছেন যে ভাইয়া মোমেন্টের কোনো রকমের পরিবর্তন হয়নি, মানে এই বিমটা বাঁকাবাকি করেনি, মোমেন্ট 0। কিন্তু আমাদের এবার গাণিতিকভাবে কিছু একটা প্রমাণ করা দরকার। যেমনটা ধরে নাও যে আমি যদি একটা সমীকরণ লিখি x² + 5x + 6 = 0, এটা একটা সমীকরণ। কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে জানি যে x এর একটা কোনো না কোনো একটা মান আছে, যে এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে এখানে কিন্তু 0 পাওয়া যাবে, রাইট? বিষয়টা ঠিক ওরকম যে আমরা এখানে এখন মোমেন্টের ক্যালকুলেশন করব, যেই ক্যালকুলেশন করে আমরা এখানে আসলে 0 মিলানোর ট্রাই করব, বা 0 হবে। কিন্তু তাহলে ভাইয়া বুঝলাম যে আমরা তাহলে এখানে আরেকটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে কি ক্যালকুলেশন সেটা হচ্ছে মোমেন্ট নির্ণয়। আর তোমরা যদি ষষ্ঠ অধ্যায় পড়ে থাকো তাহলে ষষ্ঠ অধ্যায় সুন্দর করে মোমেন্ট এর একটা সুন্দর সূত্র লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্ব কথাটা আসলে ভাই অতটাও ঠিক না বা যুক্তিগত না, কারণ দেখা যায় কিছু কিছু সময় লম্ব দূরত্ব হতে পারে, কিছু কিছু সময় দেখা যায় ভরকেন্দ্র বন্ধু দূরত্ব হতে পারে। সো লম্ব দূরত্ব তাও দিয়ে দিলাম। এটা শুধু মাথায় রাখবে যে আমরা এখন মোমেন্ট ক্যালকুলেশন করবো। এই যে মোমেন্টটা গাণিতিকভাবে ক্যালকুলেশন করার ট্রাই করবো। আমরা স্বাভাবিকভাবে দেখতেছি 0, বাট গাণিতিকভাবে ক্যালকুলেশন করে আমরা এখন দেখার ট্রাই করবো যে আমাদের মোমেন্টের মানটা আসলে কত হবে। তো মোমেন্টের সূত্র হচ্ছে বল গুণন
লম্ব দূরত্ব, ঠিক আছে, বল গুণন লম্ব দূরত্ব। এখন ভাইয়া বল গুণন লম্ব দূরত্ব এটা তো বুঝলাম, তাহলে বের করবো কিভাবে সহজভাবে এটা একটু বলে দেন। এই দেখো এবার তুমি একটা সুন্দর করে বা চিহ্ন দিবা, দেওয়ার পর যে কাজটা করবা, এই যে তোমার আর এ আছে না, তুমি একে নিয়ে ভাববা। কেন একে নিয়ে ভাবো ভাইয়া? কারণ এই যে তুমি এখানে সুন্দর করে লিখছো যে মোমেন্ট অফ এ, আমার এর মোমেন্ট বের করতে হবে, অর্থাৎ এর সাপেক্ষে এই বিমটা বাঁকতেছে কিনা বা বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা ঘোরার সম্ভাবনা আছে কিনা, সেটা কার সাপেক্ষে? অবশ্যই এর সাপেক্ষে। তো আমি দেখতেছি এটার এই দিকে একটা অংশ বাড়তি আছে, মানে আবার যদি প্র্যাকটিক্যালি দেখাই, এই দেখো এইটা বিম, এখানে কলাম, এইটা বিম, এখানে কলাম। বিষয়টা এমন না যে এখানে কিছু অংশ বাড়তি আছে না, তাহলে এই বাড়তি অংশটা কি করবে ভাইয়া? এই বাড়তি অংশটা তো এই দিকে ঘোরার ট্রাই করবে, আর যখনই এই দিকে ঘুরবে তখনই সেটা হবে নেগেটিভ। মানে ঘড়ির কাঁটার এই দিকে যদি হয় তাহলে পজিটিভ, আর ঘড়ির কাঁটার যদি এই দিকে হয় তাহলে হবে নেগেটিভ। এতটুকু মাথায় রাখতে হবে। তাহলে ভাইয়া আমার এইটা মান কি? এই দিকে যাওয়ার কথা, মানে বিমটা এই দিকে নিচে হালার কথা, বা এভাবে ভাবতে পারো যে এই দিকে হালতেছে, হ্যাঁ, যে নিচে যাচ্ছে, তাহলে নিচে গেলে আমাদের কি আসবে? এখন নেগেটিভ আসবে। তো যদি আমি নেগেটিভের কথা চিন্তা করি তাহলে আমাকে অবশ্যই আগে এখানে একটা নেগেটিভ দিতে হবে। ভাইয়া বুঝি নেই, আচ্ছা আগে আমি নেগেটিভটা দিয়ে দিই। এইটা বুঝছেন কিনা সেটা বলেন। না ভাইয়া বুঝি নেই, আমি আবারও বলতেছি, আমার মোমেন্ট বের করতে হবে এর, তাহলে এর যখন মোমেন্ট বের করবে শুধু এতটুকু চিন্তা করবে যে আমার এখানে, আমি আবারও প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখো ভাই আমার এখানে বাড়তি জায়গা আছে কিনা, আমি দেখতেছি হ্যাঁ ভাইয়া বিমের এখানে বাড়তি অংশ আছে, তো তাহলে এই বাড়তি অংশটা কোন দিকে যাবে? অবশ্যই এই দিকে কাজ করবে। এই দিকে যদি ক্রিয়া করে তাহলে অবশ্যই সেটা মাইনাস হবে। আবার যদি মনে করো যে ভাইয়া আমার যদি বিমে কোনো বাড়তি অংশ না থাকে, এরপরে অঙ্ক করাবো ওইটাতে, তো মনে করো যে এই যে একটা বিম, এটাতে এই বিমে কোনো রকম বাড়তি অংশ নাই, তার মানে কি সম্পূর্ণটাই আমার এইদিকে কাজ করবে। দেখো এই ক্ষেত্রে কি সম্পূর্ণটাই আমার এইদিকে কাজ করবে, তখন সম্পূর্ণটা কি হবে? পজিটিভ হবে। কিন্তু যেহেতু এখানে আরেকটা অংশ আছে যে অংশটা আমার এইদিকে কাজ করতেছে, তাহলে এটা কি হবে? আমার ঘড়ির কাঁটা যেহেতু বিপরীতে কাজ করতেছে, তাহলে সেটাখানে অবশ্যই আগে একটা মাইনাস দিয়ে দিবা। আগে কি দিয়ে দেবা? একটা মাইনাস দিয়ে দেবা। এরপরে আসো এই যে বল 200 ইন্টু লম্ব দূরত্ব 2। এবার তোমরা অনেকে কোশ্চেন করবে যে ভাইয়া এখানে না একটা সন্দেহ আছে। সন্দেহ কি? যে ভাই এখানে তো বল এই যে 200 আছে, 400 আছে, 1000 আছে, তাহলে আমরা কোন বলটা আসলে এখানে গুণ করবো আগে? খুব একটা স্বাভাবিক কোশ্চেন, কিন্তু আমার নিজের মাথায় তো আসছিল যে বুঝলাম না এই 200টা কেন গুণ দিল। আমার কথা হচ্ছে ভাই তোমার এই যে মাইনাসটা যেটা হয়েছে, যে কারণে হয়েছে সেটা মূলত কোন বলের কারণে হয়েছে? ভাই ডেফিনেটলি এই 200 এর কারণে হয়েছে। অর্থাৎ এই দিকে আমার যে বলটা আছে সেই বলটাকে আমি নিয়েছি এখানে 200, এবং আমার এই যে পয়েন্টটা দেখতেছো না, এ পয়েন্ট, তাহলে এই সি পয়েন্ট হতে এ পয়েন্ট, আমরা এবার পয়েন্টগুলো মাথায় রাখবো। আমি এই যে এমনি কিন্তু পয়েন্টগুলো উল্লেখ করে দিইনি, সি এ ডি, তারপরে হচ্ছে এখানে কি বি পয়েন্ট, এই পয়েন্টগুলো মাথায় রাখবা। তাহলে আমার এই সি পয়েন্ট হতে এ পয়েন্টে যদি কোনো লোড থাকে, ভালো করে শোনো কিন্তু কথাটা ভালো করে শোনো, সি পয়েন্ট হতে এ পয়েন্টে যদি কোনো লোড থাকে সেই লোডটাকে আমি এখানে লিখবো। লেখার পর সি পয়েন্ট হতে এ পয়েন্টের যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমি এখানে লিখবো। শেষ কাজ, খতম। এরপরে কি করবেন ভাইয়া? এরপর আবারও আমরা এই দিকে ক্যালকুলেশন করবো। তাহলে এই দিকে কত দূর ক্যালকুলেশন করবো বা কোথায় ক্যালকুলেশন করবো? সি পয়েন্টের কাজ শেষ। এবার আমরা ডিরেক্ট যাব হচ্ছে ডি পয়েন্টে। ভাই এ পয়েন্ট কেন নিলেন না? এটা কিন্তু বোকামো হয়ে যাবে, কারণ তুমি এ পয়েন্টেরই মোমেন্ট বের করতে চাচ্ছ, তো তুমি এ পয়েন্ট কেন দেখবা? তাহলে তোমার সি পয়েন্ট শেষ, এবার কোথায় যাবা? ডি পয়েন্টে যাবা। তাহলে এবার ডি পয়েন্টে আমরা কি বের করবো? মোমেন্ট বের করবো। সো মোমেন্ট মানে কি? বল ইন্টু লম্ব দূরত্ব। এখন এই ডি পয়েন্টে দেখতেছি আমি সুন্দরভাবে একটা বল কাজ করতেছে, সেটা হলো 400 কেজি। তাহলে এই বলটা যদি এইভাবে কাজ করে, নিচের দিকে কাজ করে, তাহলে এইটা ঘড়ির কাঁটার কোন দিকে? ভাইয়া দিকে ঘুরবে। তাহলে সেই মানটা পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই ভাইয়া পজিটিভ মান। কি ইজি না? দেখো এটা এইদিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, দ্যাট মিনস সেটা পজিটিভ। তাহলে আমি এখানে একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। সো এবার আসো 400 ইন্টু আমার যে দূরত্বটা, সেই দূরত্বটা অনেকে কি করবে? 2 আর 3 যোগ করে কত দিয়ে দিবে? 5 দিয়ে দিবে ভুলতে। কিন্তু 5 দেওয়া কি যাবে? দেওয়া যাবে না। কেন? কারণ ভাইয়া বলছে যে আমার এ থেকে পয়েন্টের দূরত্ব নিতে হবে। আমি যে পয়েন্টের মোমেন্ট বের করবো সেই পয়েন্টের, তাহলে এ থেকে ডি পয়েন্টের দূরত্ব কত? 3, ওইটাই নিতে হবে। ঠিক আছে? ওকে ভাইয়া ঠিক আছে। এরপরে কি করবেন? এরপর আমি দেখতেছি যে আমার নেক্সট পয়েন্ট হচ্ছে আমার বি পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি পয়েন্ট? বি পয়েন্ট। তাহলে এই যে বি পয়েন্টে আমি যাচ্ছি, এই বি পয়েন্টে যাওয়ার পর দেখছি এখানে কি আছে? ওরে বাবা, বিশাল বড় একটা লোড দেওয়া আছে। কিন্তু
এখানে কি আছে, একটা বিশাল বড় কিন্তু লোড দেওয়া আছে, এটা কিন্তু একটু ভালোভাবে এখন বুঝতে হবে। এই লোডের পরিমাণটা তোমরা কিন্তু হিসাব করছিলে এখানে, যে ভাই এখানে মোট লোড 5 মিটার জায়গা জুড়ে মোট লোডের পরিমাণ তোমরা এখানে উপরে হিসাব করছিলে 5000। এটা কি হিসাব করছো কি করো নাই? অবশ্যই ভাইয়া আমরা এটা হিসাব করছি। তাহলে এই যে 5000 যে লোডটা আছে, সেই লোডটা আমার আসলে এ থেকে কতটুকু দূরে কাজ করতেছে। আমি এখানে তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি যে কাজটা এখন করতে যাচ্ছি সেটা হলো, দেখো একটু এখানে, যে আমি এখানে শুধু এই অংশটাকে আট করার ট্রাই করবো। দেখো আমি শুধু এই যে আমার গম্বুজের মতো অংশটা আছে এই অংশটাকে আট করলাম। তুমি এখন শুধু ডিরেক্ট বলবে, ডিরেক্ট যে এখানে যে লোডটা কাজ করতেছে সেটা মোট কত? 5000 না? তাহলে মোট লোড কত? 5000 কেজি না? এটা তো বুঝলে যে আমার যদি ডিস্ট্রিবিউশন লোড এরকম দেওয়া থাকে, আমি যদি এটাকে আরো সহজভাবে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, একেবারেই ক্লিয়ার করে দিই, যে ধরে নাও ভাইয়া তোমার কাছে এরকম ডিস্ট্রিবিউশন লোড আছে, এখানে মনে করো আছে 100 কেজি পার হচ্ছে মিটার, এইটা মনে করো 8 জায়গা দূরে। তোমাকে কি করতে হবে, যদি মোট লোড বের করতে চাও এর উপর, তাহলে তোমাকে এই যে 100 আর হচ্ছে 8 গুণ করতে হবে, কারণ প্রতি মিটারে আমার কত করে আছে, প্রতি মিটারে আমার 100 কেজি কাজ করতেছে, তাহলে এখানে 8 মিটার, তাহলে 8 দ্বারা গুণ করতে হবে। যদি মনে করো এখানে আছে হলো 3 মিটার এবং কাজ করতেছে মনে করো যে 200 কেজি পার মিটার, 200 কেজি পার মিটার, তখন কি করতে হবে, এই 3 দ্বারা 200কে গুণ করতে হবে। সিম্পল জিনিস। তাহলে গুণ করলে আমি কি পাবো, মোট লোডের পরিমাণটা পাবো। এই যে দেখো যেমনটা এখানে পাইছি, আমি এখানে 5 দ্বারা আমি এটাকে গুণ করছি। এবার কথা হচ্ছে যে ভাইয়া এই মোট লোডটা আসলে কিভাবে কাজ করবে। যেমনটা আমরা দেখতেছি যে এই যে পয়েন্ট লোডটা আছে না, এটাকে বলে কি লোড, পয়েন্ট লোড। আমি কিন্তু একটু আগে বলছিলাম যে এইটার নাম হচ্ছে পয়েন্ট লোড, আর এইটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন লোড। একটু লিখে দিই নাকি, নোট করে নিতে পারো তোমরা চাই। এই যে এগুলো আমি যেগুলো আট করলাম এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন লোড বা সমভাবে বিস্তৃত লোড। দেখো এইটার নাম হচ্ছে পয়েন্ট লোড, মাথায় রাখি। হ্যাঁ, আর এইটার নাম হচ্ছে সমভাবে বিস্তৃত, সমভাবে বিস্তৃত লোড। হ্যাঁ, এই দুটা কি করবা, মাথায় রাখি দেবা। জি ভাই বুঝলাম। এখন এই যে সমভাবে বিস্তৃত যে লোডটা আছে সেই লোডটা আসলে কোথায় ক্রিয়া করবে। যেমনটা দেখো যে পয়েন্ট লোডটা তো ভাইয়া দেখতেছি সি বিন্দুতে, তারপরে এখানকার পয়েন্ট লোডটা দেখতেছি ডি বিন্দুতে, কিন্তু এখানকার যে 5000 যে লোডটা আছে সেটা আসলে কোন বিন্দুতে অবস্থান করবে, মানে সেটা কি আসলে এখানে অবস্থান করবে নাকি এখানে নাকি এখানে, আমি তো জানি না। সেটা সহজ টেকনিক কিন্তু ভরকেন্দ্র। আমরা কিন্তু বলছিলাম যে কোনো একটা বস্তুর, এই বস্তুটার যে ভরটা আছে সেই ভরটা কোথায় কেন্দ্রীভূত হয়, ঠিক তার কেন্দ্রে, বা যেটাকে বলা হয় আমার ভর কেন্দ্র। ঠিক তেমনই এই যে 5000 কেজিটা আছে না, এই 5000 কেজি তো এইটা পুরোটা লোডের মান, তাই না? তাহলে এই 5000 যে লোডটা আছে সেটা কোথায় কেন্দ্রীভূত হবে, ঠিক এর ভর কেন্দ্র যেখানে আছে ঠিক এই জায়গা, অর্থাৎ এই জায়গায় ক্রিয়া করবে এই 5000টা। এতটুকু বুঝতে পারলে এনাফ ফর ইউ। তাহলে এই 5000টা কোথায় ক্রিয়া করবে, তার ভর কেন্দ্র বরাবর। আর আমরা ভর কেন্দ্র যদি চিন্তা করি যে এইটার পুরোটার মান, এই পুরোটার মান হচ্ছে আমাদের 5, পুরোটার মান কত, 5 মিটার। তাহলে আমার এতটুকুর মান ভাইয়া কত হবে, খুব সিম্পল ভাই, 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, 2 দ্বারা কি দিয়ে দেবা, ভাগ দিয়ে দেবা, মানে 5-এর অর্ধেক হচ্ছে এটার ভর কেন্দ্র। যদি আমি মনে করো আরেকটা দেখাই দিই, যদি মনে করো যে ভাইয়া এইটা হচ্ছে পুরোটা 7 মিটার, পুরোটা কত মিটার, 7 মিটার। এখন মনে করো যে এখানে 100 কেজি পার মিটার বল কাজ করতেছে সমভাবে বিস্তৃত, তাহলে বলো তো এখানে মোট লোডের পরিমাণ কত, তাহলে ভাইয়া মোট লোডের পরিমাণ 100 গুণন হচ্ছে 7, তাহলে আমাদের 700, তাহলে 700 কেজি বল এখানে কাজ করতেছে। কিন্তু কোথায় কাজ করবে, কোন বিন্দুতে কাজ করবে ভাইয়া, ভর কেন্দ্রে যে বিন্দুটা আছে এই মাঝ বরাবর কাজ করবে। তাহলে এই মাঝ বরাবর ভাইয়া এতটুকু দূরত্ব কত হবে, 7/2। মনে থাকবে, মনে থাকবে কথা, আশা করি মনে থাকবে। এবার আসো তাহলে মেইন কাহিনীতে। তাহলে এটা মিশাই দেই, আমি এতক্ষণ ধরেই বুঝাচ্ছিলাম যাতে করে এখানে আমার ইজি হয় আর কি তোমাদের বুঝাইতে। তাহলে আমরা এখন বলতে পারি না যে এখানকার যে ভরটা আছে 5000, এই ভরটা মূলত, আমি এগুলো একটু মিশাই দিই, বেশি এলোমেলো হয়ে গেছে এগুলো, এগুলো আর লাগবে না, মিশাই দিই। হ্যাঁ, এই যে ভরটা আছে না, এই ভরটা কোথায় কেন্দ্রীভূত হবে, তাহলে ঠিক এই যে এর ভর কেন্দ্র যেটা আছে না, এই ভর কেন্দ্র বরাবর। তাহলে তুমিই বলো যে এটা দূরত্ব কত, ভাইয়া 5/2। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এবার আসো, আমার এই বলটা কোন দিকে কাজ করবে, এখানে যে লোডটা আছে সেই লোডটা ডেফিনেটলি কোন দিকে, এই দিকে না, এই দিকে কাজ করবে, তাহলে সেটা পজিটিভ মান। তাহলে যদি এই দিকে কাজ করে সেটা পজিটিভ মান, পজিটিভ দিয়ে দিলাম। এবার আসো, টোটাল লোডের পরিমাণ কত এখানে, তুমি নিজেই বললে যে ভাইয়া টোটাল লোডের পরিমাণ হচ্ছে 5000। কত, 5000। এটা তুমি একেবারে বের করবা, কোনো সমস্যা আছে, কারো বের করতে কেউ সমস্যা হবে, যদি বের করতে সমস্যা হয় তাহলে কি করবা, ওই যে 1000 গুণ হচ্ছে 5 দিবা। অনেকেই বের করতে পারে না তো ডিরেক্ট,
তো হচ্ছে তুমি যদি বের করতে চাও একেবারে, তাহলে হচ্ছে এই 1000 গুণন হচ্ছে 5 দিবা, তাহলে তুমি টোটাল লোডের মানটা বের করবা। আর যদি তুমি মনে করো যে না ভাইয়া আমি এত কাহিনী করব না, আমি হচ্ছে টোটাল বলের মানটা বের করব 5000, এইটা তোমার জন্য বেস্ট হবে, এখানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কেন ভাইয়া? কারণ আমার যে সূত্রটা আছে, এই যে সূত্রটা আমি যেটা লিখে দিয়েছিলাম মোমেন্ট, এটার যে সূত্রটা ছিল বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এই যে অনেকেই কি করে, এই যে 1000 দিছি না, 1000-এর সাথে যখন 5 গুণন করবো আমি, তখন ভাবে কি যে এই যে বল গুণন দূরত্ব, বল গুণন কি দূরত্ব, তখন আর ফির সে কোনো কাজ করে না, এভাবে অঙ্কটা করে দিয়ে আসে, সুন্দর করে ডিম খায়, ডিম খায়। আরে বাপ, তুমি এখানে 1000 আর 5 যে গুণ দিছো, এটা তো টোটাল বলের মান বের করছো, এটা তো এই টোটাল বলের মান বের করছো, টোটাল কিসের মান বের করছো? টোটাল বলের মান বের করছো, এখনো তো তোমার লম্ব দূরত্ব বাকি আছে। ক্লিয়ার? এই জন্য মূলত আমি বলছিলাম যেটা তোমার জন্য যেটা বেস্ট হবে সেটা হলো মূলত টোটাল লোডের মানটা একেবারে বের করা। তাহলে আমি টোটাল লোডের মানটা আগে থেকে যদি বের করতে পারি তাহলে আমার জন্য ভালো হয় আর কি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম হবে। তাহলে টোটাল লোডের মানটা বের করলাম, এখন আমাদের দূরত্বটা গুণ দিতে হবে। তাহলে ভাইয়া দূরত্ব কত দূর পর্যন্ত নেব? এই এ থেকে আমার এই ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে এ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে? এখানে আছে একটা 3, এই যে 3 + 5/2। বলো এতটুকু সুন্দর বুঝছো না আপনারা? মানে সুন্দর বুঝতে পারছেন কি? আমি মনে হয় না যে এখানে খুবই কঠিনভাবে পেছনের কিছু বলছি, যা ছিল সব কিছু ভেঙেই বলছি। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি ভর কেন্দ্র পর্যন্ত যতগুলো লোড ক্রিয়া করতেছিল উপর থেকে নিচের দিকে, সবগুলো কিন্তু আমরা বের করে এখানে ফেলছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে আরেকটা জিনিসের মান চিন্তা করতে হবে, সেটা হলো আমাদের আরবি। আমি আবারও বলতেছি, আমার টোটালি উপর থেকে যতগুলো লোড আছে সবগুলো লোডের ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। এখন আমার আরেকটা যে কলাম আছে না, এই যে কলামটা আছে না, এই কলামটা কি করতেছে, এ কিন্তু আরেকটা বল দিচ্ছে। এই যে এখানে দেখো, তুমি হয়তো সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু এটারও বল আছে, কিন্তু তুমি হয়তো এখানে দেখতে পাচ্ছ না, বাট এখানেও কিন্তু একটা বল দিচ্ছে। কোন দিকে? উপর দিকে। আমার কথা চিন্তা করো, এই যে আমার এটা ছিল মেইন অঙ্কটা, তো এখানে যে বি পয়েন্ট আছে না, আমার এই বি পয়েন্টের এই যে তীর চিহ্নটা দেখতেছো না, এখানেও কিন্তু একটা লোড কাজ করতেছে, বাট এই লোডটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে। দ্যাট মিনস এইটা উপরের দিকে প্রেসার দিবে। উপরের দিকে যদি প্রেসার দেয়, এই দেখো আমি যদি এটাকে উপরের দিকে প্রেসার দেই, দেখো আবার দেখো, উপরের দিকে প্রেসার দিলাম, দ্যাট মিনস এইটা আবার বেঁকে যাচ্ছে। কোন দিকে বেঁকে যাচ্ছে? এই যে এই দিকে, দ্যাট ইজ মাইনাস। এই যে এইদিকে, দ্যাট ইজ মাইনাস। দেখো এই যে মাইনাস দিচ্ছি না, এই যে দেখো, তাহলে এটা ঘড়ির কাঁটার কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কি হয়? মাইনাস হয়। দ্যাটস ওয়াই আমি এখানে আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেব। আমি এখন বের করতে যাচ্ছি কি, আমার এই যে আরবিটা আছে, এই আরবিটার মান। তাহলে আরবি লিখলাম ইনটু, আমরা মোমেন্ট বের করতেছি, তাহলে আমাদের কি লিখলাম? বল। এই যে বলের মানটা আমি লিখলাম আরবি, সেটার মান আমি আসলে জানি না। এবার আমাদের দরকার হচ্ছে দূরত্বের মান, লম্ব দূরত্বের মান। তাহলে বি থেকে এ পর্যন্ত দূরত্ব কত? বি থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 মিটার, আর এখানে পুরোটাই হচ্ছে আমার কত মিটার? 5 মিটার। তাহলে 3 × 5 = 8 = 0। তাহলে আমরা এতক্ষণ ধরে এইটার ক্যালকুলেশন করলাম। = কত দিলাম? এখন 0 দিলাম। তো বলেন এত দূর পর্যন্ত সবাই ঠিকভাবে বুঝছেন কিনা? বলেন এত দূর পর্যন্ত সবাই ঠিকভাবে বুঝছেন কিনা, বা আরবিটা আবার বলতে হবে কিনা সেটা একটু ক্লিয়ার ভাবে বলতে পারেন। ঠিক আছে? মনে হয় না আরবিটা আবার বলতে হবে, কারণ বুঝাই তো দিলাম যে আরবিটাও একটা বল প্রয়োগ করতেছে, সেটা হলো নিচ থেকে। ক্লিয়ার? বলেন এত দূর পর্যন্ত সমস্যা আছে কারো? মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা। একটা অঙ্ক যদি পারো ভালোভাবে, দুনিয়ার সব অঙ্ক করে ফেলবা। ঠিক আছে? আমি প্রথমে বেছে কিন্তু ভালো অঙ্কটাই নিছি। হ্যাঁ, ধরে এইটা অঙ্কই নিছি। এখানে আমরা বিপজ্জনক সেকশন দেখতে পারবো একটু পর, যখন আমরা ডায়াগ্রামগুলো অঙ্কন করব। আচ্ছা দেখো, আমি আবার একটু রিপিট করি, হ্যাঁ কথাগুলো আবার একটু রিপিট করি। প্রথমত দেখো, আমরা মূলত মোমেন্ট অফ এ বের করবো। তো মোমেন্ট অফ এ বের করার সূত্র হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। তো আমরা কি করছি, প্রথমত এ দেখতেছি যে এর এই দিকে একটা অংশ আছে, তো এই দিকের অংশটা মূলত ঘড়ির কাঁটার এই দিকে কাজ করে, মানে নিচে পড়তে যাচ্ছে। এ দেখো, এক কথায় ভাই চিন্তা করলেই তো হয় যে এইটা একটা আলাদা বিম, এই বিমটা মূলত এই দিকে পড়ার চেষ্টা করতেছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা মাইনাস দিছি। এবার হচ্ছে বল গুণ লম্ব দূরত্ব, তাহলে বল কত? 200, লম্ব দূরত্ব কত? 2 মিটার, সেই জন্য আমি 2 মিটার গুণ দিছি। এরপরে দেখো, এরপরে আমি যাবো হচ্ছে ডিরেক্ট ডি পয়েন্টে। তাহলে ডি পয়েন্টে যে লোডটা কাজ করতেছে সেটা হলো 400,
এবং এটা যেহেতু আমার এই দিকে যাবে, কোন দিকে, ঘড়ির কাঁটার টাকা যদি না মনে থাকে ভালোভাবে, তাহলে তুমি এভাবে তীর চিহ্ন নিজে অঙ্কন করবা, অঙ্কন করে একটা প্লাস দিবা। যদি আমার এই দিকে ঘোরে তাহলে আমার এখানে প্লাস চিহ্ন হবে, সেই জন্য প্লাস দিছি। 400 বল এবং হচ্ছে এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 3, সেই জন্য 3 দিছি। তারপরে কি হয়েছে ভাইয়া, তারপরে আমার যে 5000 লোডটা আছে না, এই 5000 লোডটা হচ্ছে এখানকার সমভাবে বিস্তৃত লোড। সেই 5000 লোডটা আমার এই যে ভরকেন্দ্র আছে, ভরকেন্দ্রতে কেন্দ্রীভূত হয়, মানে ওখানে ক্রিয়া করে। তাহলে এই বলটা আমি এখানে লিখলাম 5000। তাহলে এই বল হতে, এই পয়েন্ট হতে এই এর দূরত্ব হচ্ছে কত, 3 যোগ হচ্ছে এই যে 5/2, এইটা লিখলাম এখানে। তারপরে কি হচ্ছে যে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো আমাদের বি পয়েন্ট। এই বি পয়েন্টে একটা লোড এই যে এইদিকে কাজ করতেছে, আর বি এইদিকে কাজ করতেছে, মানে উল্টো দিকে কাজ করতেছে। যখন এইদিকে যাচ্ছে তখন এইটা এইদিকে ঘোরার চেষ্টা করতেছে, মানে মাইনাস ঘড়ির কাঁটার দিকে। সো এখন এইটা মাইনাস বিধায় এখানে একটা মাইনাস দিছি। এই যে আরবি যে লোডটা আছে সেই লোডটা আমি জানি না, এই যে আরবি দিছি এখানে, জানি না আমি লোডের মানটা। এবং এই এ থেকে বি এর যে দূরত্বটা, সেই দূরত্ব হচ্ছে 3 আর 5 8। অনেকে কি করে ডিরেক্ট এই দুইটাকেও নেয়, এইটা গাধামো করিও না ভাই। এই তোমার যেটার মোমেন্ট আছে যে পয়েন্টে, সেই মোমেন্ট থেকে এটার দূরত্ব তোমাকে অবশ্যই নিতে হবে। আচ্ছা, এখন আসো যে ভাই এইটা করে আসলে লাভটা কি হলো। এইটা করে তোমার যে লাভটা হলো, তুমি সুন্দর করে এখান থেকে আরবি মান বের করতে পারবা। কেমনে দেখো, সবগুলোই সংখ্যা না, শুধু একটা অজানা জিনিস, সেটা হলো আরবি। তাহলে আমরা এখন সবাই আমার ক্যালকুলেটরটা হ্যাং হয়ে গেছে, সবাই সবার ক্যালকুলেটরটা বের করো, বুঝছো। আমি এটাকে একটু মারিটারি ঠিক করলাম, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। সো ক্যালকুলেটরটা একটু দেখো, আমি ক্যালকুলেটর একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে ক্যালকুলেটর, সো এই ক্যালকুলেটরে তোমার যেটা চাপ দিবা সেটা হচ্ছে প্রথমত দেখো -200 × 2, তাহলে তোমরা এখানে সুন্দর করে লিখবা মাইনাস, একটু দূরে নেই, -200, ঠিক আছে, ইন্টু হচ্ছে 2 নিলাম। তারপরে হচ্ছে ভাইয়া প্লাস 400 × 3, 400 × 3, তারপরে আছে প্লাস 5000 ইন্টু হচ্ছে 3 যোগ তোমার হচ্ছে 5/2 নিলাম। হ্যাঁ, এই যে 5/2 নিলাম। তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এরপরে হচ্ছে তোমার আর কিছু আছে, আর কিছু কিন্তু নাই। তার মানে ওই দিকে যেটা আছে সেটা দেখতেছো কি, এই যে আমার আরবি ইন্টু হচ্ছে 8। তাহলে আমি প্রথমত এইটা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমার এই মানটা আসলো। এই মানটাকে দেখো আরবি ইন্টু 8, তাহলে এই 8টা যদি ওইদিকে যায় তাহলে ভাগ হবে, তাহলে একেবারে আমি ভাগ করে দিলাম 8 দ্বারা। তাহলে আমি কত পাচ্ছি এখানে, ক্যালকুলেশন যদি চাপ দেই তাহলে এখানে পাচ্ছি হলো 35 37 কত 5, 35 37 5। এইটা তোমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। এখানে তোমরা কি আরবিটা নিজেরাই বের করতে পারবা না, আরবিটা কিন্তু ইজিলি তোমরা বের করতে পারবে। এখানে টোটাল ক্যালকুলেশন করবে, এটাকে টোটাল ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটাকে ওইদিকে নিয়ে যাবা। তারপরে এই 8 দ্বারা ভাগ করে দিবে, আমি তো ডিরেক্ট 8 দ্বারা ভাগ করে দিছি। সেটার ফলে যে অ্যান্সারটা আমার বের হয়েছে সেটা হলো 35 37.5 এত কেজি। তাহলে আমরা কি বের করলাম, আমরা আরবির যে রিয়াকশন ফোর্স সেটা বের করলাম। আমরা একটু আগে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম যে কোন কলামটা আসলে কতটুকু লোড নিবে। তো আমি যদি এখন আরএটা বের করতে চাই, সেটাকে আমি বের করা পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা সেটার জন্য কি করতে পারি, যে আমরা যদি লিখি যে টোটাল লোড ইজ ইকুয়াল আরএ প্লাস হচ্ছে আরবি, মানে আমার যে টোটাল লোডটা এই বিমের ওপর পড়তেছে সেটা দুইজন ব্যক্তি নিবে, একটা হচ্ছে প্রথম কলাম আর একটা হচ্ছে দ্বিতীয় কলাম, অর্থাৎ আরএ এবং আরবি দুজনেই নিবে। তাহলে আমি দেখতেছি আমার টোটাল লোডের পরিমাণটা আমরা কিন্তু যে উপরে বের করছিলাম কত 5600, তো সেটা আমি আবার বের করে দেখাচ্ছি। টোটাল লোডটা যেভাবে বের করবা সেটা হচ্ছে এই যে উপরের যে লোডগুলো আছে না, শুধু উপরের লোডগুলো নিবা, নিচের দূরত্ব এগুলো দেখার দরকার নেই। অনেকে আবার কি করবে, দূরত্ব দ্বারা গুণ দিয়ে দিবে, কিন্তু না, দূরত্ব দ্বারা যখনই গুণ দিয়ে দেবে তখন তো সেটা মোমেন্ট পেয়ে যাবা, লোড তো না। তোমাকে এখানে লোডের কথা চিন্তা করতে হবে। তাহলে উপরে আছে শুধু 200, তারপর আছে 400 এবং আরেকটা লোড আছে কত, এই যে 1000 5 মিটারে আছে, তাহলে মোট 5000, তাহলে 5000 দিলাম। তাহলে এখানে আরএ প্লাস হচ্ছে আরবি এর মান কত 35 37.5। তাহলে আমরা টোটালি এখন আরএটা বের করতে পারবো, বিয়োগ করে ডিরেক্ট আমরা বিয়োগ করে দেই। তাহলে আমাদের এখানে আসতেছে 200 যোগ 600 5000। ওকে, তাহলে আমাদের যেটা মান আসতেছে সেটা হলো যে 20.62.5 এত কি কেজি।
তাহলে আমরা দেখো সুন্দর করে কিন্তু দুইটার যে রিয়াকশন ফোর্সটা অর্থাৎ প্রতিহত যে বলটা, যেটা বল প্রতিহত করছে সেই বলটা কিন্তু আমরা বের করে ফেললাম। যেটা কিন্তু প্রথমে শুরুতে আমি বলছিলাম যে আমরা যদি এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রথমে ক্যালকুলেশন করতে হবে। এবং কি বলছিলাম আমি, আরও একটা কথা বলছিলাম যে ওই ক্যালকুলেশনটা আমাদের যে খাতাটা আছে সেই খাতার ঠিক এই পেজে করতে হবে। কোন পেজে? এই পেজে। ক্লিয়ার? তাহলে আমরা যে এই ক্যালকুলেশনগুলো দেখলাম সেই ক্যালকুলেশনগুলো আমরা এই পেজে করব। এবার আর্ট করতে হবে চিত্র বা ডায়াগ্রামটা, সেটা এখন আর্ট করে দিচ্ছি। সেটা তোমরা অবশ্যই খাতার অপর পেজে অঙ্কন করবা। তাহলে আমি এখন যদি চিত্রটা অঙ্কন করি তাহলে চিত্রটা দেখো কীরকম হবে, খুবই ইজি। হ্যাঁ, এখানে আসলে তেমন কিছুই নেই, শুধু রিয়াকশন ফোর্সগুলো বের করলেই হয়ে যাবে। তাহলে এখন আমি হচ্ছে একটা কাজ করি, এখানে হচ্ছে জায়গাটা একটু কম করে নেই। তো আমি হচ্ছে এই যে 3 যোগ 5 এইটাকে আমি এইদিকে লিখি, 3 যোগ হচ্ছে 5/2 এটা এইদিকে লিখলাম, 3 প্লাস হচ্ছে 5/2। ওকে, তাহলে দেখো এখন আমি ডায়াগ্রামটা অঙ্কন করতে যাচ্ছি। তো এখন আমাকে একটু চিত্রটা আবার অঙ্কন করলে মনে হয় ভালো হয় তোমাদের সবার জন্য, কারণ অনেকটা কিচিমিচি হয়ে গেছে সব কিছু বুঝাই দিতে। তো দেখো আবার চিত্রটা অঙ্কন করতে হবে। তো তোমাদের পরীক্ষার খাতায় কি করবা? পরীক্ষার হলে কি করবা? আমরা তো এইভাবে মিশিয়ে দিতে পারবো না। তো পরীক্ষার হলে যে কাজটা করবা, আমি আবারও বলতেছি, তোমাকে একেবারে ডিরেক্ট পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাচ্ছি। এই পৃষ্ঠাটা আছে না, যে পৃষ্ঠায় তুমি চিত্র অঙ্কন করবা, প্রথমত তুমি পরীক্ষার হলে গিয়েই যদি ম্যাথটা পারো তাহলে এই পৃষ্ঠায় এই যে এখানে তুমি চিত্রটা কোশ্চিন দেখে দেখে তুলে ফেলবা। কিভাবে ভাইয়া? এই যেমনটা আমি তুলতেছি, যেমনটা আমি হচ্ছে দেখে দেখে তুলতেছি। এখন দেখো যেমনটা আমি এখন দেখে দেখে তুলছি, এই দেখো দেখে দেখে আমি অপর পৃষ্ঠায় মনে করো যে তুলতেছি। কি, এই যে একটা রেখা আছে, এই রেখাটার এইটা হচ্ছে সি পয়েন্ট, এ পয়েন্ট, ডি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার বি পয়েন্ট। ক্লিয়ার? তারপরে এখানে যে লোডগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে ফেলবো, মানে অঙ্কে যা আছে হুবহু লিখবো, অঙ্কে যা আছে হুবহু লিখবো। 400, এখানে আছে হলো 1000 কেজি পার মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 3 মিটার, আর এইটা হচ্ছে আমার কত মিটার? 5 মিটার। ক্লিয়ার? আর কিছু আছে? আর একটা শুধু আছে, সেটা হলো এই যে রিয়াকশন ফোর্স। এই যে রিয়াকশন ফোর্স, তেমন আর কিছু নেই কিন্তু এই ম্যাথে। ক্লিয়ার? সো এইটা করার পর তুমি যে চিত্রটা অঙ্কন করতেছো এখন, সেই চিত্রটা হচ্ছে তুমি প্রত্যেকটা পয়েন্ট চিন্তা করবা। কয়টা পয়েন্ট আছে? 2, 3, 4টা। এই 4টা পয়েন্ট নিয়ে কাজ করবা। 4টা পয়েন্ট নিয়ে কাজ কীরকম? যে আমরা প্রথমে স্কেল নেব, স্কেল নিয়ে, আর এই ডায়াগ্রামটা অবশ্যই আমি এখানে বলে দিই, পেন্সিল দিয়ে করবা। কি দিয়ে করবা? পেন্সিল দিয়ে করবা। তাহলে কি হবে, যদি ডায়াগ্রামে কখনো ভুলও হয় পেন্সিল দিয়ে খুব ইজিলি মুছে ফেলতে পারবো। সো দেখো আমরা এখানে একটা ডিরেক্ট লাইন টানলাম, স্কেল দিয়ে টানবা তাহলে সুন্দর লাগবে। কিন্তু আমি বলবো যে ভাই এইভাবে কি ডিরেক্ট টানবো? হ্যাঁ, এইভাবেই টানতে হয়। তোমরা হচ্ছে এইভাবে ডিরেক্ট লাইনটা টেনে নিবা, ঠিক আছে? স্কেল দিয়ে সুন্দরভাবে টানবা। এরপর তুমি এসএফডির জন্য একটা রেফারেন্স লাইন নিবে, এখানে এই যে এখানে একটা রেফারেন্স লাইন নিবা, আর বিএমডির জন্য নিচে আরেকটা রেফারেন্স লাইন হবে। তো আমরা প্রথমে এসএফডিটা করে ফেলি। তো এখানে এসএফডির ক্ষেত্রে এই পয়েন্টে হচ্ছে 0 হবে শুরু, আর এই পয়েন্টেও 0 দিয়ে শেষ হবে। এটা একটা মজার জিনিস, এটা একটা কি জিনিস? মজার জিনিস, যে 0 দিয়ে শুরু হবে আবার 0 দিয়ে শেষ হবে। এখন নীরব ভাইয়ের এই এসএফডি বিএমডি করার জন্য একটা সুন্দর নিয়ম আছে, এটা আমার নিয়ম, আমি এইভাবে করি। সেটা হলো, দেখো যখন তুমি এসএফডি বিএমডি করবা, মনে করো যে এসএফডি, তুমি এগুলো নোট করে নাও। হ্যাঁ, এসএফডি আমার নিয়মটা হচ্ছে, 1 নম্বরে যেটা করবা যোগ বা বিয়োগ, 2 নম্বর যেটা করবা টান, যোগ বিয়োগ টান। এটা কি জিনিস? এইটা হচ্ছে যে তুমি যখন এসএফডি অঙ্কন করবা, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তোমাকে যোগ অথবা বিয়োগ করতে হবে। ভাই কি যোগ বিয়োগ করব? আমার এখানে যে পয়েন্টে যে লোডগুলো দেওয়া হচ্ছে না, এই যে 200 লোডটা নিচের দিকে কাজ করতেছে, তারপরে দেখো এই যে আরআই একটা লোড, এখানে কিন্তু একটা লোড কাজ করবে, কিন্তু এই যে আরআই এটা কিন্তু কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। এই যে এটা কিন্তু উপরের দিকে কাজ করবে, তারপর এটাও কিন্তু উপরের দিকে কাজ করবে। তাহলে এটা একটা উপরের দিকে একটা নিচের দিকে কাজ করতেছে না? তো এইগুলো যোগ আর বিয়োগ করতে হবে। এগুলো কি করতে হবে? যোগ আর বিয়োগ করতে হবে। তাহলে এখানেও লিখে দেওয়া ভালো যে যোগ, যোগ কখন হবে আর বিয়োগ কখন হবে? যোগ হবে যখন এই যে উপরের দিকে যাবে, আর বিয়োগ কখন হবে? বিয়োগ কখন হবে? খুব সিম্পল ভাই, নিচের দিকে। নিচে মানে বুঝতেছো কমতেছে, কমা মানে বিয়োগ। তাহলে আমি যদি একটু লক্ষ্য করি, 1 মিনিট, আমি যদি একটু লক্ষ্য করি যে এইটা প্রথমটা,
প্রথমে যে সি পয়েন্টটা আছে, সি পয়েন্টের যে 200টা আছে সেটা কোন দিকে গেছে, উপরের দিকে না নিচের দিকে? হ্যাঁ, উপরের দিকে গেছে। তাহলে প্রথমে কি করব আমি, যোগ বিয়োগ। তাহলে আমি দেখতেছি যেহেতু নিচের দিকে গেছে তাহলে আমাকে বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ। আমি যদি 200 থেকে 0 থেকে 200 বাদ দিই তাহলে ঠিক আমার এই জায়গায় আসবে, অর্থাৎ -200 আসবে। তো এখানে নিচে মানে মাইনাস, মাইনাস আলাদাভাবে দেওয়ার দরকার নেই, তুমি এখানে 200 দিবা। 200 কি দিবা, কেজি দিবা। আর একটা কথা বলে দাও ভালো, যে আমরা এসএফডিতে শুধু লোড ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন? শুধুমাত্র লোড ক্যালকুলেশন। আবার বলতেছি, এসএফডিতে আমরা লোড ক্যালকুলেশন করব। এটা কোথায় লিখে দিই, এখানে লিখে দিই, পেন্সিল বাদ দেই। এসএফডিতে লোড ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন। আর বিএমডিতে মোমেন্ট ক্যালকুলেশন। এটা মাথায় রাখবা, কারণ ভাইবাতে ধরবে যে তুমি এসএফডিতে কি ক্যালকুলেশন করো, বিএমডিতে কি ক্যালকুলেশন করো, তখন হামেলে থাকবা। সো এসএফডিতে লোড ক্যালকুলেশন আর বিএমডিতে মোমেন্ট ক্যালকুলেশন। এটা বুঝে দিচ্ছি, সমস্যা নাই। এটা আসলে কি বুঝে দিচ্ছি, ক্যালকুলেশন। তো উপর পর্যন্ত মেবি দেখা যায়, অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে দেখো এসএফডির ক্ষেত্রে আমি প্রথমে তো কি করলাম, যে এই যে লোডটা আছে না, এই লোডটা আমি কি করলাম, নিচের দিকে নিয়ে গেলাম। এই লোডটা কি গেলাম আমি, হচ্ছে নিচের দিকে নিয়ে গেলাম 200। এবার বলছি কি, যে টান, 2 নম্বর কাজ কি, টান। এই টান অর্থ হচ্ছে যে আমার এই সি থেকে যখন আমি এতে যাব তখন অবশ্যই এখানে কিছু একটা দিতে হবে, রেখাটাকে কিছু একটা দিতে হবে। তাহলে এই সি থেকে যখন আমি এতে যাচ্ছি তখন দেখো তো এই রেখাটার উপরে কোনো কি লোড টোড আছে, কোনো লোড কিন্তু নাই। যদি লোড না থাকে তাহলে এই রেখাটা কি হবে, সিম্পলি সেম হবে। মানে কোনো এই রেখাটা কি পরিবর্তন হওয়ার দরকার আছে? এটা যদি প্র্যাকটিক্যালি বুঝে একটু দেখো। মনে করো এইটা হচ্ছে আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। তো এখানে হচ্ছে এই যে তোমার মনে করো এভাবে আছে কলামটা। তো এখন আমি দেখতেছি যে আমার এখানে একটা লোড আসতেছে 200, সেই লোডটা নিচের দিকে গেছে। কোন দিকে গেছে, নিচের দিকে গেছে। তারপরে এখানে কিন্তু উপরে, এই যে উপরে কিন্তু আর কোনো ধরনের লোড নাই, যার কারণে এই যে বিমটা এটা কিন্তু সোজাই থাকবে। বিমটা কি থাকবে, সোজাই থাকবে। তো সোজাই আছে বিধায় কিন্তু এই রেখাটাও সোজা হবে। কিন্তু যদি এই যে এমনটা হইতো, সমভাবে বিস্তৃত লোড হইতো, তাহলে কি হইতো, যে বিমটা যদি সমভাবে বিস্তৃত লোড হইতো তার মানে কি, একটু লোড ক্রিয়া করতেছে, ক্রিয়া করতে করতে বিমটা কিন্তু এরকম বাঁকা হয়ে যাবে, বাঁকা হওয়ার ট্রাই করবে, বা এই ধর্মটা এরকম বেঁকে যাবে। যার কারণে আপনাদের এসএফডি বিএমডি ডায়াগ্রামের বৈশিষ্ট্য যেটা আছে, সেই বৈশিষ্ট্যতে বলা থাকে যে যদি কোনো লোড না থাকে তাহলে এসএফডির যে মানে রেখাটা বা যে রেখাটা হবে আর কি, সেটা সরল লেখা হবে। কি রেখা হবে, সরল লেখা হবে। তো আমাদের কষ্ট করে কি ওই যে বৈশিষ্ট্যগুলো মনে রাখা লাগবে, কোনো দরকার নেই বাপ। তুমি প্র্যাকটিক্যালভাবেই বুঝতেছো যে ভাইয়া এইটা যেহেতু সরল লেখায় আছে, মানে কোনো লোড নেই, তাহলে এইটাও সরল লেখায় হবে। গেল? তাহলে আমার মোটামুটি কয়টা কাজ শেষ, একটা কাজ, 2টা কাজ শেষ। এবার আসো এ পয়েন্টে, আমরা দেখো সি পয়েন্টের কাজ শেষ করছি। এগুলো বোঝে না জন্য স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে। আমি আবারও বলতেছি, আমরা কাজ বুঝি না যে এসএফডি বিএমডিটা আসলে কোথায় কাজ করতে হয়। আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টগুলোতে। আমি দেখো সি পয়েন্টের কাজ শেষ করলাম, এবার আমি এ পয়েন্টের কাজ করব। তো এ পয়েন্টে যখন কাজ করবো তখন আমাকে কি করতে হবে, যোগ আর বিয়োগ প্রথমেই। তাহলে যোগ বিয়োগ করব, জি ভাইয়া। তাহলে আমি দেখতেছি যে আমার এখানে এই যে 200টা ঠিক এখানে আছে, এটা হচ্ছে -200 কেজি। তাহলে এবার যোগ বিয়োগ যদি করি তাহলে এখানে দেখতেছি যে আমার যে তীর চিহ্নটা, সেই তীর চিহ্নটা উপরের দিকে, মানে উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, সেটা হলো আর এ মান আমরা এখানে বের করছি 2062.5 বের করছি না আর এর মানটা। তাহলে এই যে আর এর মানটা আমাদের কি করতে হবে, এখন ক্যালকুলেশন করতে হবে। আমি একটু আপনাদেরকে সামনে গিয়ে একটু দেখাই দিই যে আপনারা যে কাজটা করবেন, ক্যালকুলেটর অবশ্যই হাতে রাখতে হবে। ওই ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ক্যালকুলেটরটা হাতে আছে আপনাদের, প্রথমত আপনারা কি করছেন, 200 নিছেন, রাইট? এই যে 200টা নিছেন না, এই 200টা অবশ্যই কি ভাবে মাইনাস, এই যে মাইনাস চাপ দিলাম 200। এই যে দেখো কি লিখলাম, নেই অনেকগুলো হয়ে গেছে, -200। এই যে 200 দেখছো, -200 আসলে এই 200কে কিন্তু নাড়াচড়া করার দরকার নেই। এবার দেখো আমি যেটা বললাম যে এই যে তোমার 2062.5 আছে, এইটা কোন দিকে যাচ্ছে, এই যে উপরের দিকে গেছে। তাহলে উপরের দিকে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই যে যেখানেই তুমি -200 লিখছো না, সেই -200 মধ্যে থাক, খালি এখানে একটা যোগ চিহ্ন দাও, 2062.5। দেখো 2062 কি দিছি, 5 দিছি, জাস্ট এখন ইকুয়ালে চাপ দাও। তাহলে ইকুয়ালে চাপ দিলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হলো কত, 1862.5। তাহলে 1862.5 যেটা আছে সেটা তাহলে কোথায় যাবে বলো তো, উপরে যাবে না? যেহেতু মানটা পজিটিভ আসছে 1862.5, সেই মানটা ঠিক এই যে এখানে হয়তো যাবে 1862.5।
5 কেজি। সিম্পল। তারপরে কি ভাইয়া যোগ বিয়োগের কাজ শেষ, এবার টান। এখানে কি কোনো লোড আছে? না ভাইয়া লোড নাই, তাহলে টানটা কেমন হবে? টানটা ঠিক এই যে সরলরেখা হবে। দেখছো কত ইজি? জি ভাই অনেক ইজি। তাহলে এখান থেকে এখানে গেল, তাহলে এখান থেকে তাহলে এই পয়েন্টের মান যদি 1862 হয় তাহলে এই পয়েন্টের মানও কত হবে? 1862.5। তাহলে আমাদের মোটামুটি এ পয়েন্টের কাজও শেষ। এবার আমরা কোন পয়েন্টের কাজ করব? ডি পয়েন্টের কাজ করব। তাহলে ডি পয়েন্টের কাজ করতে গেলে প্রথমে কি করতে হবে? যোগ অথবা বিয়োগ করতে হবে। তাহলে আমি আবারও তোমাদের সামনে ক্যালকুলেটরটা নিয়ে যাচ্ছি, একটু দেখো। এই যে ক্যালকুলেটর তো দেখতেছো না, এই যে ক্যালকুলেটর তোমাদের সামনে নিয়ে আসলাম, দেখো যে মানটা আছে সেই মানটাই কিন্তু এখনো আছে। তাহলে এই মানটা দেখো, তুমি যে 400টা দেখতেছো না, এই 400টা নিচের দিকে কাজ করতেছে, দেখো নিচের দিকে কাজ করতেছে। আর নিচে কাজ করলে কি হবে? এই যে দেখো তীর চিহ্নটা আমি কি দেখাইছি? নিচে দেখাইছি। যখন এই তীর চিহ্ন নিচে, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে আমি এই যে মাইনাস চিহ্ন দিলাম, এই যে মাইনাস দিলাম, মাইনাস 400, এই যে 400 দিলাম, এখন ইকুয়াল। তাহলে কত আসলো আমার? এখন অ্যান্সার আসলো হলো 1462.5। 1462.5। তাহলে 1462.5। 14 ঠিক এই জায়গায় মনে করো আসছে, কত আসছে? 1462.5 কেজি। এইবার তো বলতেছেন ভাইয়া টান, এবার তো বলতেছেন কি ভাইয়া টান, টানি দেন। এবার টানার ক্ষেত্রে কিন্তু গন্ডগোল আছে। কি গন্ডগোল? তুমি যদি মনে করো যে এবার তুমি এভাবে টানবা, তাহলে কিন্তু এটা গাধামো হয়ে যাবে, প্র্যাকটিক্যালি গাধামো হয়ে যাবে। কেন? কারণ একটু আগে বললাম যে ভাই এখানে সমভাবে বিস্তৃত লোড আছে। আমি যদি লোডটা এভাবে বিমের কথা চিন্তা করি, এই বিমটাতে যদি সমভাবে বিস্তৃত লোড হয়, দ্যাট মিনস বিমটা আমার বেঁকে যাবে, বাইন্ড হয়ে যাবে। বিমটা কি যাবে? বেঁকে যাবে। তার মানে এই যে আমার রেখাটা হবে, সেই রেখাটাও এরকম হেলানো হবে। সেই জন্য এসএফডি বিএমডি ডায়াগ্রামের বৈশিষ্ট্য বলা আছে কি, সমভাবে বিস্তৃত যদি থাকে তাহলে এসএফডির তোমার যে রেখাটা হবে সেটা হেলানো হবে। তো মনে রাখার কি দরকার আছে বৈশিষ্ট্য? দরকার নেই, প্র্যাকটিক্যাল থেকে তুমি এটা করতে পারবা। তাহলে এবার আমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? যে এই যে রেখাটা এখান থেকে না হয় বাঁক নিবে ভাইয়া, বাঁক নিয়ে আসলে কোথায় গিয়ে শেষ হবে বা কোন পয়েন্টে বা কোন মানে গিয়ে শেষ হবে সেই মানটা বের করতে হবে। হয়তো বা বুঝাতে পারিনি। দেখো আমার এখানে আছে হলো 1462.5 কেজি, এটা একটা লোড আছে। কিন্তু এখানে যে এই যে 5000 যে লোডটা আছে, কয় হাজার লোড এখানে? পুরোটার মান কত? 5000 না? পুরোটার মান কত? ভালো করে শোনো, পুরোটার মান হচ্ছে 5000। তাহলে ওই 5000 লোডটা ঠিক ভর কেন্দ্র বরাবর বা যেখানে হোক না কেন সে নিচে কাজ করতেছে। কোথায় কাজ করতেছে? নিচে কাজ করতেছে। তাহলে আবার তোমাদের কাছে যাই আমি, যদি সে নিচে কাজ করে তাহলে আমার এই যে মানটা আছে, এই যে মানটা আছে আমার 1462.5, যদি নিচে কাজ করে তাহলে এই 14.5-এর সাথে কি হবে বলো তো? মাইনাস নাকি প্লাস? অবশ্যই ভাই এখন হবে মাইনাস। তাহলে ওই যে তোমার বলটা আমি আঙ্গুল দিয়ে দেখাই যে এই যে 5000 এখানে যে বলটা আছে, সেই 5000 বলটা নিচে, বিদায় হচ্ছে এই যে মাইনাস 5000 দিলাম, ইজি কর। হ্যাঁ, তাহলে এখন আমাদের অ্যান্সারটা আসতেছে কত? 3537.5। 3537.5। দেখো তাহলে এইটা এইরকমভাবে হালবে, দেখো হেলে টেলে কোথায় আসবে? এখানে। আরেকটু এখানে ইয়া করে দিই, আরেকটু নিচে দিয়ে দিই, এরকম হালবে। তাহলে এখানে কত আসবে? 3537.5। এখানে একটা মজার বিষয় দেখো, এইবার মজার বিষয় দেখো, আবারও তোমাদের সামনে একটু যাই। তাহলে এইটা দেখো এখানে আরেকটা ফোর্স আছে। এবার আমরা বি এর ফোর্সের কথা চিন্তা করব, বি পয়েন্টের কথা চিন্তা করব। তো বি পয়েন্টে যে ফোর্সটা আছে আমার, সেই বি পয়েন্টের ফোর্সটা ভালো করে আমার আঙ্গুলের দিকে দেখো, এই যে বি পয়েন্টে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা দেখো, এই যে বি পয়েন্টের ফোর্স, সেটা কিন্তু আমরা এই সাইডে দেখো, এই যে সাইডে আমরা বের করে রাখছি কি 3537.5 কেজি। এটা কার মান? এটা আমরা বি এর মান বের করছি। তাহলে এই যে বি এর মানটা যেটা আছে, সেই বি এর মানটা এখন কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। যদি উপরের দিকে কাজ করে তাহলে আমি কি দেবো? এই যে যোগ, এখানে লেখাই আছে যে যোগ দেবো। তাহলে আমি এখন বি এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি এখন যোগ করলাম, যোগ 35, তারপর কি আছে 37.5, এই যে 37.5, এটাকে কি করলাম? এই যে যোগ করে দিলাম। তাহলে অ্যান্সার কত আমার? 0। তাহলে দেখো জিরো কি মিলছে? দেখো এই যে পয়েন্ট, এই যে পয়েন্টে 0 লিখছিলাম আমি, এই 0 কি আমার মিলে গেছে না? নীরব ভাইয়া যদি পদ্ধতি ফলো করো ইনশাল্লাহ তোমাদের এসএফডিতে কোনো রকমের প্রবলেম হবে না। খালি তোমরা যোগ বিয়োগ করবা আর খালি টানবা, যোগ বিয়োগ আর টান, তাহলে তোমাদের এটা দেখবে যে অটোমেটিকলি মিলে গেছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখো যে ভাই এসএফডি বিএমডি ক্লিয়ার। সরি বিএমডি তো ক্লিয়ার হয় না, এসএফডিটা ক্লিয়ার। আশা করি এসএফডিটা আমার পদ্ধতি ফলো করো, ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে পারবা। একটু দ্রুত ক্লিয়ার লেখো, একটু দ্রুত ক্লিয়ার লিখলে বেবি ভালো হয়। দ্রুত দ্রুত ফাস্ট।
ফার্স্ট লেখো যে তোমাদের এসএফডিটা ক্লিয়ার আছে, ঠিক আছে। সোজা টেনে দিই, বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু সোজা হবে, হ্যাঁ মাথায় রাখবেন। ওকে ক্লিয়ার? দ্রুত একটু দ্রুত ক্লিয়ার করো। তোমাদের কি কমেন্টগুলো এত লেটে আসে কেন? কমেন্টগুলো এত লেটে আসে কেন? আচ্ছা এখন আমরা হচ্ছে টানগুলো বলেন স্যার একটু প্লিজ। টানগুলো বলেন বলতে কি আমি তো টান তো বললাম, আস্তে আস্তে তো বললাম যে টানের কথাটা এরকম দেখেন যে যদি এখানে কোনো রকমের লোড না থাকে তো টানটা ডিরেক্ট সোজা হবে, এই যে ডিরেক্ট সোজা হবে। যদি এরকম লোড দেখেন তাহলে টানটা এই যে এরকম বাঁকা হয়ে আসবে। কেন বাঁকা হয়ে আসবে সেটাও তো বললাম প্র্যাকটিক্যালি ভাবেই। যদি লোড না থাকে, এখানে কোনো রকমের লোড নাই, এখানে কোনো রকমের লোড নাই, তাহলে এটা তো সোজাই হবে, স্ট্রেটে হবে। এখানে কোনো রকমের লোড নাই, সোজাই হবে, স্ট্রেটে হবে। কিন্তু যদি সেখানে লোড থাকে তাহলে অবশ্যই সেটা বাঁকবে, সেজন্য বাঁকা হয়েছে। এবার আসো বিএমডি ক্যালকুলেশন। কিসে ক্যালকুলেশন? আমরা বিএমডি ক্যালকুলেশন করব। আর বিএমডি ক্যালকুলেশন মানে আমি এখানে লিখে দিয়েছি কি দেখো, মোমেন্ট ক্যালকুলেশন। আর এখানে যে এসএফডি মানে লিখে দিয়েছিলাম যে লোড ক্যালকুলেশন, সেটা যদি একটু দেখতে চাও দেখো তো সবগুলোর একক কেজি কেজি কেজি, সবগুলো একক কি কেজি না? তাহলে তুমি এখানে মূলত কি ক্যালকুলেশন করছো? অবশ্যই ভাই আমি এখানে লোড ক্যালকুলেশন করছি, যার কারণে কিন্তু আমি বলছিলাম যে এসএফডি মানে হচ্ছে লোড ক্যালকুলেশন। সো এবার আমি এখানে নিচে আরেকটা টান দিই। এই টানের ক্ষেত্রে এখানে মূলত আমার 0 হবে, এখানে আরেকটা 0 হবে। এবার মজার বিষয় হচ্ছে যে আমি এখানে একটা কাজ করতে পারি যে এখানে যেহেতু নিচে আছে, নিচের ক্ষেত্রে থাকলে মাইনাস দেবো, আর এখানে পজিটিভ দেবো। এটা তোমাদের পরবর্তীতে বিএমডির ক্ষেত্রে কাজে লাগবে আর কি, ঠিক আছে। মাইনাস পজিটিভ পজিটিভ মাইনাস, অর্থাৎ যদি রেফারেন্স লাইনের নিচে হয় চিত্রটা তাহলে সেটা মাইনাস, উপরে হলে প্লাস। ওকে আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, তুমি এখানে আসলে কি কি দেখতে পাচ্ছ? ভাই এটা একটা আয়ত, এটা একটা আয়ত, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই আয়ত আর ত্রিভুজের যদি তুমি ক্ষেত্রফলটা বের করতে পারো তাহলেই তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একদম ক্লিয়ার। আর এই ক্ষেত্রফলটাই হচ্ছে মূলত আমাদের মোমেন্ট। মোমেন্ট কেন হলো? কারণ এখানে আমরা যে কাজটা করতেছি বল আর দূরত্বটাকে গুণ করতেছি, বল আর দূরত্বটাকে গুণ করতেছি। কিভাবে একটু দেখো, আমি যদি এই যে আয়তটা আছে না, এই আয়তটার আমি ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, তাহলে আমার এই যে এতটুকু অংশটা আছে না, এইটা হচ্ছে আমার লম্বের মানটা। দেখো এখান থেকে এতটুকু অংশ, এটা হচ্ছে লম্বের মান, মানে এটা হচ্ছে 200 লম্ব, আর এখান থেকে এতটুকুর মান হচ্ছে 2 মিটার। তাহলে এই যে 2 আর 200 গুণ করবো তাহলে কত হচ্ছে আমার 400 হচ্ছে। তাহলে এই 400টাই হচ্ছে আমার মোমেন্টের মান, বা এই 400টাকে আমরা বলতে পারি যে এই আয়তটার ক্ষেত্রফলের মান। তাহলে ক্ষেত্রফল যে জিনিস, মোমেন্টও ওই একই জিনিসের মধ্যে পড়ে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ? এখানে আর কোনো রকমের ক্যালকুলেশন আপাতত করার প্রয়োজন নাই। আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এইটার ক্ষেত্রফল বের করবো। তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে? 200 গুণন হচ্ছে 2, কত হচ্ছে? 400 হচ্ছে। আর এখানে যেহেতু 0 হচ্ছে, তাহলে 0 থেকে 400 যখন নেব আমি, তখন এটাকে এখানে আমাকে চিত্র অঙ্কন করতে হবে। এই চিত্রটা এবারে আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি শর্টকাটে। তো আপাতত মনে হয় না তোমাদের আর এইসব রিয়াকশন ফোর্সগুলো লাগবে, তো আমি আপাতত এগুলো মিশাই দিচ্ছি, কারণ যেহেতু ওখানে সব কিছু বসাই দিচ্ছি, এখানে এগুলো আর লাগবে না। আমি হচ্ছে এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও। সেটা হলো যে যদি এসএফডি এর ক্ষেত্রে, হ্যাঁ এসএফডি এর ক্ষেত্রে যদি আমার রেখাটা এরকম সোজা হয়, তাহলে সেটা বিএমডি এর ক্ষেত্রে হবে এরকম বাঁকা, বা হচ্ছে আমার এই যে এরকম হবে, ঠিক আছে। আবার দেখো যদি এসএফডির ক্ষেত্রে কখনো দেখো যে তোমার হচ্ছে এরকম দেখো তুমি, তখন বিএমডির ক্ষেত্রে যে রেখাটা হবে সেটা হয় মূলত ঠিক কার্ভ আকৃতির, এরকম আকৃতির, ঠিক আছে, বা হচ্ছে এই যে এরকম আকৃতির হবে, কার্ভ আকৃতির। এতটুকু মনে রাখলেই এনাফ। তাহলে দেখো তো ভাইয়া প্রথম যে রেখাটা, সেই রেখাটা কি আছে? সোজা আছে। তাহলে সোজা যদি থাকে তাহলে বিএমডির যে চিত্রটা হবে, বিএমডির চিত্রটা এই যে এরকম একটা স্ট্রেট সোজা লাইন হবে। স্ট্রেট কি হবে? সোজা লাইন হবে। তাহলে এখানে আমি কতটুকু পাইছি ক্যালকুলেশন করে? 200 আর 2 গুণ করে ক্যালকুলেশন করে পাইছি ভাইয়া 400 কেজি পার মিটার হবে। কেজি পার কেন মিটার দিলাম? কারণ আমরা এখানে বল গুণন লম্ব দূরত্ব করছি। এরপরে দেখো আবারও দেখতেছি আমি কি আছে, এখানে স্ট্রেট একটা লাইন আছে। তার মানে এই যে লাইনটা, সেই লাইনটা এবার দেখতেছি আমার রেফারেন্স লাইনের উপরে আছে। তাহলে চিত্রটাও কিন্তু এবার রেফারেন্স লাইনে আমার উপরে যাবে। দেখো এই যে চিত্রটা আমি অঙ্কন করছি না, সেটা কোথায় অঙ্কন করছি? আমি নিচে অঙ্কন করছি। কেন? কারণ এখানকার যে ক্ষেত্রফলটা ছিল, আয়তক্ষেত্রটা ছিল, সেটা নিচে ছিল, বিধায় আমি বিএমডিতেও নিচে অঙ্কন করছি। তো এখন দেখো আবার উপরে আছে। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এইটার ক্ষেত্রফলটা বের করতে হবে। আমি একটু আবারও তোমাদের সামনে যাব, 1 মিনিট।
আমি একটু আবারও তোমাদের সামনে যাব, সামনে গিয়ে একটু দেখাই দেই। এই যে দেখো তোমার যে 400টা আছে, এই যে 400টা তুমি যে ক্যালকুলেশনটা করছো এখানে, এই 400টাকে তুমি আবার লিখবা। তাহলে এই 400টা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? ভাই অবশ্যই নিচে গেছে, দ্যাট মিনস এটা নেগেটিভ, নিচে আসলেই নেগেটিভ। তাহলে 400 নেগেটিভ, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের মানটা লিখলাম। আচ্ছা, এরপরে তুমি এখন চিন্তা করবে যে ভাইয়া আমার যেহেতু ওখানে এই যে এখানে আরও একটা আয়ত আছে, তাহলে এই আয়তটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এইটার যে দূরত্বটা সেটা কত? সেটা হলো যে এই যে 1862.5, এই দূরত্বটাকে আমি চিন্তা করব। তাহলে 1862.5 যেটা আছে সেটার সাথে এখন যদি 3 গুণ করি, দেখো এখানে তাহলে আমি প্লাস দেবো। প্লাস কেন দেবো? কারণ হচ্ছে আমার এই ক্ষেত্রফলটা নেগেটিভ, বাট ওই যে ক্ষেত্রফলটা আছে উপরে যে ক্ষেত্রফল এটা হচ্ছে পজিটিভ, এখানে দেখো পজিটিভ চিহ্ন দেওয়া আছে। তাহলে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর লিখলাম 1862.5 গুণন হচ্ছে 3। তাহলে দেখো এখানকার রেজাল্টটা আসতেছে আমাদের কত? 87.5। তাহলে 87.5 হচ্ছে এইটার বর্তমান রেজাল্ট। তাহলে আমি এখন যেটা অঙ্কন করব সেটা হলো যে দেখো এখানে যে পয়েন্টটা আমি দেব সেটা হলো কত আমাদের? 87.5। এই যে এখানে 1 মিনিট, ওকে, 8187.5 এত কেজি পার হচ্ছে মিটার। এটা কি সবাই বুঝছো নাকি বোঝো নাই? আমি যেভাবে এসএফডির ক্ষেত্রে যোগ করছি ঠিক একইভাবে আমরা যখন বিএমডির ক্ষেত্রে যোগ করব তখন এই ক্ষেত্রফলটাকে নেব আমরা, তারপরে এই ক্ষেত্রফলের সাথে পরবর্তীর যে ক্ষেত্রফলটা বের হবে সেটাকে আমি কি করব? যোগ অথবা বিয়োগ করব। তাহলে আমি যেহেতু উপরে দেখতেছি সেই জন্য আমি কি করছি? যোগ করছি। তাহলে উপরে যোগ করলে আমার মোটামুটি ধরে নাও যে এই জায়গায় আসছে, কোন জায়গায়? এই জায়গায় আসছে। তো আমি এখানে একটা রেখা অঙ্কন করি, এই যে একটা রেখা অঙ্কন করলাম, সুন্দর জিনিস অঙ্কন করলাম কিন্তু। এই যে এরপর এই যে জায়গাটা দেখতেছো না, এই জায়গাটাকে মূলত বলা হয় বিপদজনক সেকশন। এই জায়গা থেকে কি বলা হয়? বিপদজনক সেকশন। আর এই বিপদজনক সেকশনটাতেই সবচেয়ে কিন্তু বিএমডির মানটা বেশি হবে। একটু পরে বুঝতে পারবা যে বিপদজনক সেকশনে কেন বিএমডির মানটা বেশি। এটা হওয়া উচিত, কারণ বিপদজনক সেকশন মানে বুঝতেছো যে সাংঘাতিক একটা ব্যাপার, ওখানে বিমটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন এইটাও তো ভাইয়া ত্রিভুজ, আপনি তো না হয় আয়তগুলো সুন্দর করে সলভ করেন, তাহলে ত্রিভুজটা কেমনে সলভ করবেন? অর্থাৎ এখানে দেখো আমার এই যে এতটুকু অংশ দেখতেছো না, এতটুকু অংশের মান দেওয়া আছে কত? 1462.5 দেওয়া আছে এতটুকুর মান। কিন্তু এখানকার যে ভূমি সেটার মানে কি আমি জানি না। তো আমি ভূমিটাকে যদি ধরে নিই যে এক্স, ভূমিটাকে আমি কি ধরলাম? এক্স ধরলাম। তাহলে আমি মানটা জানি না, যেহেতু আমি ধরলাম যে এক্স। তো এই এক্স বের করার জন্য আমার আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা একটু মনে রাখবা। সেটা হলো যে লম্ব বাই হচ্ছে, আমার সূত্র এটা মনে রাখবে, হ্যাঁ, আমার সূত্র অনুযায়ী এইভাবে করবা, ডিস্ট্রিবিউশন লোড। আমার সূত্র না, আমি তৈরি করিনি, বাট আমি এভাবে লিখি যে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড। তাহলে তোমাকে এখানে লোডটা আলাদাভাবে রাফ করে বের করবা, ঠিক আছে? তাহলে এখানে তুমি এক্স এর মানটা আলাদাভাবে কি করবা? বের করবা। তাহলে এখানে লম্ব কত? লম্ব হচ্ছে আমার 1462.5, আর এখানে আমার হচ্ছে লোডের মানটা, ডিস্ট্রিবিউশন লোডের যে মানটা সেটা কত? সেটা হচ্ছে 1000। এই যে 1000 দ্বারা ভাগ দেবো। তাহলে আমি যদি টোটালি ক্যালকুলেশন করি 1462.5 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে কত আসতেছে? আমাদের অ্যান্সারটা আসতেছে 1.46। 1.4625 এরকমটা আসতেছে। আমাদের রেজাল্ট আসতেছে কত? 1.4625। এই যে আমার এক্স এর ভ্যালুটা আসতেছে 1.4625 এত মিটার। তাহলে দেখো এই পুরোটার মান যদি 5 হয়, এতটুকুর মান হচ্ছে এত। তাহলে 5 থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলে আমি কি পাচ্ছি? বাকি অংশটার মান পাচ্ছি না। খুব সিম্পল জিনিস, এই পুরোটার মান হচ্ছে 5, আমি এতটুকুর মান পাইছি হলো কত? 1.46। তাহলে এখন আমি মাইনাস করি 5, তাহলে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো যে 3.3, এটাকে লেখা যায় যে 3.54 এত মিটার। তাহলে এটা কার মান পাইলাম? এটা আমরা এই দিকে যে ভূমিটা আছে সেটার মান পাইলাম। তাহলে এখন যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করি, ক্ষেত্রফল বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে আমি আবারও তোমাদের সামনে যে ক্ষেত্রফলটা একটু বের করে দেখাই দেই। তাহলে আমরা যখন ক্ষেত্রফলটা বের করতে চাবো তখন আমরা যে কাজটা করব, এই যে ক্যালকুলেটর নেব হাতে। আমরা প্রথমত যে এই যে 51 যদি ক্যালকুলেটর থেকে ডিলিট হয়ে যায় তাহলে আবার লিখবে 5187.5। তাহলে বলতো এবার ক্ষেত্রফল, এই যে ছোট যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করবো না বিয়োগ করবো? অবশ্যই ভাই যোগ করবো, কারণ দেখো এখানে যোগ চিহ্নটা আমি লিখে দিয়েছি। তাহলে যোগ চিহ্ন যেহেতু লিখে দিয়েছি তাহলে এই যে পজিটিভ দিলাম,
পজিটিভ দেওয়ার পর এবার আমার যে ক্ষেত্রফলটা হবে সেটা কত হবে, এই যে উচ্চতা যেটা আছে এই উচ্চতা গুণন ভূমি গুণন হচ্ছে কত হাফ, অর্থাৎ হাফ, এই যে হাফ 0.5 হাফ গুণন ভূমি কত, ভূমি হচ্ছে 1.4625, 1.46 কত 25, এটা হচ্ছে ভূমির মানটা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হচ্ছে 14, তারপরে কত 62.5। দেখো ঠিক আছে সব কিছু, আমি কি সব কিছু বোঝাতে পারছি? এখানে আমি কি করলাম, আমি এখানে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি এবং ওই ক্ষেত্রফলটা এই যে ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলটা ছিল সেটার সাথে যোগ করতেছি। তাহলে আমি যদি টোটাল ক্যালকুলেশন করি এখন, তাহলে আমার যোগ করলে যে রেজাল্টটা আসতেছে সেটা হলো আমাদের 62, 56, 95। তাহলে 62, 56, 95 যেটা আসতেছে সেইটা দেখো, এই যে বিপজ্জনক সেকশনটা আছে না, সেই বিপজ্জনক সেকশনটা আমরা হচ্ছে এভাবে সুন্দর করে একটা ডট ডট দিয়ে বুঝাই দেব। দেখো এইটা ঠিক এই জায়গায় কত আসতেছে আমাদের, এই জায়গায় আমাদের যে লোডটা আসতেছে সেই আমাদের মোমেন্টের মানটা হচ্ছে 62, 56, 95 কেজি পার হচ্ছে মিটার। তাহলে এইটার যে চিত্রটা সেটা কেমন হবে, আমি বলছি যে যদি কখনো এরকম থাকে কার্ভ আকৃতির থাকে আর কি, বাঁকানো থাকে, তাহলে এটা মূলত এই যে কার্ভ আকৃতির হবে। যদি রেখাটা বাঁকানো থাকে তাহলে বিএমডির ক্ষেত্রে সেটা কার্ভ আকৃতির হবে। এই যে এরকম কার্ভ আকৃতির দিয়ে দেবা, এরকম কি আকৃতি দিয়ে দেবা, কার্ভ আকৃতি দিয়ে দেবা। গেল, এরপর এই যে দেখতেছো এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে এরপরে তুমি যে ক্ষেত্রফলটা বের করবা, এবার তোমাদের সামনে যে আবারও ক্ষেত্রফলটা তুমি যেটা বের করবা, এই ক্ষেত্রফলটা কিন্তু এবার মাইনাস হবে, রাইট? এই যে মাইনাস হবে, কার সাথে মাইনাস করবা, বর্তমানে যে তোমার ক্ষেত্রফলটা আছে, এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটার সাথে মাইনাস করবা। তাহলে হচ্ছে মাইনাস, তাহলে হাফ মানে হচ্ছে 0.5 গুণন উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এখান থেকে এটার উচ্চতা হচ্ছে কত তোমার 35, এই দেখো 35, 37, 5, 37, 5 গুণন ভূমি কত 3, এই যে 3.54, 3.54। এবার একটা মজার জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে ঠিক এরকম মানটা দেখো কত আসতেছে, -4.42 আসতেছে। মানে দেখো তোমার কিন্তু এখানে এক্স্যাক্টলি 0 হওয়ার কথা ছিল, এক্স্যাক্টলি কি হওয়ার কথা ছিল, 0 হওয়ার কথা ছিল, কিন্তু 0 কি হয়েছে, 0 কিন্তু হয়নি। 0 কি হয়েছে, 0 কিন্তু এখানে হয়নি, মানে কিছু মানের কম বেশি হচ্ছে এখানে। তো মাথায় রাখবা এসএফডি ডিরেক্ট মিলে যাবে 0, এসএফডি কি মিলে যাবে, ডিরেক্ট 0 মিলে যাবে, কিন্তু বিএমডির ক্ষেত্রে কিছু মান কম বেশি হতে পারে, মাইনাসের প্লাসের মান কিছু কম বেশি হতে পারে। তো সেটার কোনো সমস্যা নেই, তুমি হচ্ছে ডিরেক্ট কী করবা, এটা এখানে মিল করে দিবা, এই যে মিল করে দিলাম, শেষ কাজ, এতটুকুই কাজ। তাহলে এই হলো আমাদের এসএফডি আর এই হলো আমাদের বিএমডি ডায়াগ্রাম। যখন আমি এসএফডি ডায়াগ্রামটা এখানে লিখছি তখন আমি এখানে লিখে দেবো যে এসএফডি আর এখানে লিখে দেবো বিএমডি। তো এই ছিল ভাই আমাদের কাহিনী, ডায়াগ্রামের এই ছিল কাহিনী। ডায়াগ্রামগুলো এটা কেন কার্ভ হলো, কারণ এখানে বলে দিয়েছে যে যদি লেখাটা এই যে এমন থাকে, এসএফডি এর রেখাটা যদি এমন থাকে তাহলে অবশ্যই সেটা এভাবে কার্ভ হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা হচ্ছে মোটামুটি একটা কঠিন অঙ্ক ছিল বইয়ে, যেখানে মূলত আমাদের বিপজ্জনক সেকশন ছিল। আমি এটাই আপনাদেরকে ভালোভাবে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি। সো এইটা যদি কেউ ভালো করে বুঝতে পারো তাহলে মনে হয় না যে অন্য আরও কোনো অঙ্ক আপনাদেরকে বোঝাতে হবে বলে আমি মনে করি। ঠিক আছে, ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ারভাবে বুঝতে পারলে একটু ক্লিয়ার লেখেন, আর যদি কোনোখানে বুঝতে না পারো তাহলে একটু বলতে পারো যে ভাইয়া বুঝি নাই। একটু দ্রুত একটু ফাস্ট কমেন্ট করো, আমাদের এরপরে আবার প্রথম সেমিস্টারদের ছোট ভাইদের ক্লাস শুরু হবে। সো যারা এসএফডি বিএমডি এই অঙ্কটা বুঝতে পারছেন তারা ফটাফট লিখে ফেলেন যে ভাইয়া ডান। বলেন ইজি আছে কিনা, ইজি নাকি কঠিন লাগলো খুব? আমি বেসিক কিন্তু প্রথমত তেমন কিছুই দেইনি, ডিরেক্ট অঙ্ক অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি, রাইট? সো অঙ্ক বুঝাইতে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারছেন। ক্লিয়ার? আচ্ছা, গুলাই যদি যায় ভাইয়া তো প্রথম একটু গুলাই যেতেই পারে, তোমার সমস্যা নেই। আমার নিজেরও ভাই এসএফডি বিএমডি প্রথমে গুলাই গেছিল, কিন্তু তুমি যদি আবারও ক্লাসটা দেখো, এত আস্তে বুঝাইছি যে যদি আবারও ক্লাসটা রিপিটভাবে দেখো ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অন্য আরেকটা ম্যাথে চলে যাই। হ্যাঁ, অন্য একটা ম্যাথে চলে যাই, ওই ম্যাথটা আমরা একটু দ্রুত করার ট্রাই করবো। ঠিক আছে, ওই ম্যাথটা আমরা একটু কী করার ট্রাই করবো, দ্রুত করার ট্রাই করবো। দেখো ওই ম্যাথে সাধারণত কোনো রকমের বিপজ্জনক সেকশন আশা করে পাবা না, ওই ম্যাথটা একটু ইজি আছে। তো আমি এগুলো এখন মিশিয়ে দিচ্ছি।
দেখো এরপরের ম্যাথটা দেখো, এরপরের ম্যাথটা কিন্তু তুলনামূলক ইজি ম্যাথ, এইটার তুলনায় অনেক ইজি ম্যাথ। ম্যাথটা এখানে অঙ্কন করতেছি আমি। এ পয়েন্ট, ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে সি পর্যন্ত, এখানে একটা লোড কাজ করতেছে 100 কেজি, আর এখানে ডিস্ট্রিবিউশন লোড হচ্ছে প্রতি মিটারে 20 করে। এখানে ডি পয়েন্ট, ডিস্ট্রিবিউশন লোড আছে এখানে কত পর্যন্ত, বি পর্যন্ত আছে, বি পর্যন্ত। তো এখানে হচ্ছে 30 কেজি পার হচ্ছে মিটার। ভালো কথা, আর কিছু আছে? আর তেমন কিছু দেখতেছি না। তাহলে এখানে একটা রিয়াকশন দেখতেছি, আবার এখানেও একটা রিয়াকশন দেখতেছি, এই যে এখানে। তো আবারও বলতেছি, এই রিয়াকশনগুলোর পরিবর্তে এরকম কিন্তু সাপোর্ট দেওয়া থাকবে। এই যে এটাকে বলা হয় হিঞ্জ সাপোর্ট, আর এখানে ধরে নাও যে সাপোজ মনে করো যে রোলার সাপোর্ট আছে, এরকম কিন্তু সাপোর্ট দেওয়া থাকতে পারে। তো এই সাপোর্টগুলো সাথে তেমন আমাদের কোনো কানেকশন নাই অঙ্ক করার ক্ষেত্রে। সাপোর্ট দেখ আর কিংবা এরকম ডিরেক্ট তীর চিহ্ন দেখ, আমরা আমাদের যখন এসএফডি বিএমডি করব তখন আমরা ডিরেক্ট এখান থেকে টানেই, এখান থেকে যেইভাবে টানবো আমরা, টেনে হচ্ছে আমরা ডায়াগ্রাম অঙ্কন করার ট্রাই করব। এই যে টানলাম আমি। তো ডায়াগ্রাম অঙ্কন করার আগে আমাদের কি করতে হবে, এখন রিয়াকশন ফোর্স বের করতে হবে, রাইট? তো সমাধান, তাহলে সামেশন অফ আমরা কার রিয়াকশন বের করবো, আমরা ধরে নিলাম যে এর রিয়াকশন, মানে এর আমরা মোমেন্ট বের করবো। তাহলে সামেশন অফ মোমেন্ট এ, ঘড়ির কাঁটার পজিটিভ দিকে 0। তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করি। দেখো তো এবার আগের মতো, আগে যেমন এমনটা ছিল, এদিকে কিছু না কিছু ছিল, কিন্তু এইবার দেখো তো ফিক্স না, মানে এদিকে কিন্তু কোনো কিছু নাই, এদিকে কোনো কিছু আছে, কোনো কিছু নাই কিন্তু, তার মানে সবগুলো কিন্তু এদিকে ঘুরবে। অর্থাৎ ঘড়ির কাঁটার কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কিন্তু পজিটিভ, তাহলে আমাদের সবগুলো এদিকে যতগুলো মান আছে সবগুলো কী হবে, মোটামুটি পজিটিভ মান হবে, তাই না? তো এখন এই যে মোমেন্ট অফ এ যেটা আছে, তাহলে এর মোমেন্ট অফ এ যখন আমি চিন্তা করবো ক্যালকুলেশনের কথা, তখন আমি এই যে সি পয়েন্টের কথা এখন দেখবো আর কি। অর্থাৎ আমি এখন মোমেন্ট অফ এ বের করতেছি, তাহলে আমাদের পয়েন্টগুলোর কথা চিন্তা করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে এই সি পয়েন্টের কথা আমি চিন্তা করব। তাহলে এই সি পয়েন্টে আমার যে দূরত্বটা আছে, প্রথমত এই দূরত্বটা হচ্ছে আমাদের কত, বইয়ে দেওয়া ছিল হলো 2 মিটার, 2 মিটার, আর দেওয়া আছে 2 মিটার, 2 মিটার 2 মিটার করে দূরত্ব দেওয়া আছে। তাহলে সি থেকে এই এ পর্যন্ত যে 2 মিটার দূরত্ব আছে, এই 2 মিটারে কতটুকু বল কাজ করতেছে, 20 করে বল কাজ করতেছে। দ্যাট মিনস আমার টোটাল যে বলটা হবে 2 গুণন 20 হবে না, 2 গুণন কি 20 হবে না? মানে আমরা কি বের করলাম, আমরা বের করলাম যে টোটাল যে এখানে বল কাজ করতেছে, অর্থাৎ আমার এখানে টোটাল যে বল কাজ করতেছে সেটা হলো 40 কেজি। সেটা কোথায় কাজ করতেছে, এই ভর কেন্দ্র বরাবর কাজ করতেছে। তাহলে এখন এই ভর কেন্দ্রের দূরত্ব কতটুকু, তাহলে ভাইয়া যদি দূরত্ব বের করতে চাই, তাহলে দূরত্ব হচ্ছে এখানে এই 2 এর অর্ধেক। তাহলে এই 2 এর অর্ধেক মানে কি, এখানে 1, এখানেও 1। তাহলে আমি এখানে দূরত্ব গুণ দিলাম, বোঝো নাই? আমি আবার বলতেছি, তোমার যখন আমি এভাবে লিখবো ডিরেক্ট, তখন অনেকে বলবা কি যে ভাইয়া মোমেন্ট বের করতেছেন, মোমেন্ট মানে তো হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তা আপনি যে এখানে 2টা গুণ দিয়ে দিয়েছেন, আবার ফির এখানে 1 কেন গুণ দিলেন? আমি এই পুরোটাকেই বলতেছি বল, আর এই 1টা হচ্ছে লম্ব দূরত্ব। কোন লম্ব দূরত্ব? এই যে ভর কেন্দ্র বন্ধু দূরত্ব। ক্লিয়ার? তাহলে আমরা এই 2 গুণন 20 দ্বারা বোঝাচ্ছি টোটালি বল, আর এই 1টা হচ্ছে আমার এখানকার ভর কেন্দ্রের যে দূরত্বটা সেটা। এবার আসো সি পয়েন্টে। এই সি পয়েন্ট হতে এ পয়েন্টের যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা হচ্ছে 2। সি পয়েন্ট হতে এ পয়েন্টের দূরত্ব কত? 2 দূরত্ব। এবং এই সি পয়েন্টে যে লোডটা কাজ করতেছে সেটা হলো আমার 100। তাহলে আমরা একটা কাজ করি যে 100 লোড মানে বল গুণন হচ্ছে এই লম্ব দূরত্ব দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়টা ক্যালকুলেশন করলাম? আমরা এখানে 2টা ক্যালকুলেশন করলাম। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লোডের ক্যালকুলেশন করলাম, এই যে এটা। আরেকটা হচ্ছে আমরা পয়েন্ট লোডের ক্যালকুলেশন করলাম। কি লোড? ডিস্ট্রিবিউশন লোড, আর একটা হচ্ছে পয়েন্ট লোড। আচ্ছা, এরপরে দেখো ডি পয়েন্ট। এই ডি পয়েন্টে দেখো তো এখানে উপরে কোনো রকমের লোড আছে? কোনো রকমের লোড নাই কিন্তু এখানে উপরে যেহেতু কোনো রকমের লোড নাই, এখানেও দেখতেছি আর তেমন এইদিকে দেখতেছি তেমন কিছু কোনো লোড আছে কি? তেমন একটা কোনো লোড নাই, কিন্তু ডিরেক্ট কোথায় গেছে? ডিরেক্ট গেছে হলো আমাদের বি পয়েন্টে। কোন পয়েন্টে? বি পয়েন্টে যে লোডটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে হলো 30 করে দেওয়া আছে। সেটা দেওয়া আছে কত? 30 করে দেওয়া আছে। অর্থাৎ 30 যে আমার এই যে ডি পয়েন্ট যেটা আছে,
এই ডি পয়েন্টের কথা আমি একটু বিবেচনা করব না। কেন বিবেচনা করতেছি না? কারণ ডি পয়েন্টে কোনো রকমের রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল আমি এখানে দেখতে পাচ্ছি না, কোনো রকমের এখানে মোমেন্ট কাজ করতেছে না ডি পয়েন্টে, কারণ ডি পয়েন্টে কোনো কিছুই নেই। উপর দিক দিয়ে না পয়েন্ট লোড আছে না ডিস্ট্রিবিউশন লোড আছে। এবার আমি ডিরেক্ট যাব কোথায়? এই বি পয়েন্টের দিকে। তো বি পয়েন্টের দিকে যখন যাব আমি, তখন দেখতেছি এখানে একটা লোড কাজ করতেছে। তো সেই লোডটা ডিস্ট্রিবিউশন লোড। তাহলে এখানে কয় মিটার জুড়ে কাজ করতেছে? 2 মিটার জুড়ে। তাহলে এখানে মোট যে লোডটা সেটা হবে কত? 60 কেজি। 3 দুগুণ 60 কেজি। তাহলে এই 60 কেজিটা ঠিক এর ভর কেন্দ্র বরাবর কাজ করতেছে। তাহলে আমি যদি এখন চিন্তা করি যে এই এ থেকে এইটার দূরত্ব, এই এ থেকে এইটার যে দূরত্ব সেটা হবে কত? 2 আর হলো 2 2 কত? 4, আর এখানকার দূরত্ব কত? 1। কেন 1 হইল? কারণ এই যে ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, 2 দ্বারা যদি 2কে ভাগ দেই তাহলে 1 হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্লাস তোমার হচ্ছে 60, তুমি একেবারে চাইলে 60 লিখতে পারো। তুমি যদি 60 না লেখো তাহলে তুমি প্রথমে হচ্ছে এই যে এটাকে ক্যালকুলেশন করবা, লোড বের করবা, আগে মোট লোডটা বের করবা। মোট লোড বের করার পর এবার হচ্ছে দূরত্ব দ্বারা গুণ দিবা। মোট লোড বের করার পর দূরত্ব দ্বারা গুণ দিবা। দূরত্ব তাহলে কত? 2 আর 2 এ 4, 2 যোগ 2 4 আর হচ্ছে 1। বুঝছো কি বোঝো নাই? এই যে 2 আর এই যে 1, আমি তো আগে বলছি যে দূরত্ব আমরা কতটুকু নেব? আমরা ভর কেন্দ্র পর্যন্ত যে পয়েন্টের আমরা মোমেন্ট বের করতেছি সেই মোমেন্টের দূরত্বটা আমরা নেব। এই ভর কেন্দ্র পর্যন্ত আমরা এটা দূরত্ব নিয়েছি। তাহলে 2 আর এখানে হচ্ছে 1, এই যে নিলাম এখানে। এরপরে আমাদের কি করতে হবে? যে আরও কোনো বল আছে কিনা সেটা দেখতে হবে। সেটা হলো আরেকটা আছে, সেটা হলো আমাদের রিয়াকশন ফোর্স আরবি। তাহলে এই যে আরবিটা সেটা উপরের দিকে কাজ করতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে, এই যে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে হবে কি? মাইনাস। তাহলে মাইনাস আরবি লিখলাম। তাহলে এই আরবি থেকে আমার এই এ পর্যন্ত যে দূরত্ব আছে সেটা কত? 2 আর 2 এ 4, 4 আর 2 এ 6 ইজ ইকুয়াল 0। তাহলে এখন টোটালি তুমি জাস্ট ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এখন ক্যালকুলেশন করা শুরু করে দাও। তাহলে তোমার আবার বন্ধ হয়ে গেছে। আমার ক্যালকুলেটরটা একবার হচ্ছে পানিতে পড়ে গেছিলো, পানিতে পড়ে যাওয়ার পরেই কিন্তু হচ্ছে গন্ডগোল শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেটর নষ্ট হয়ে গেলে ফোন দিয়ে করতে হবে। ঠিক আছে, তোমরা একটু তোমাদের সাথে ক্যালকুলেটর থাকলে তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সারটা দ্রুত বলে দাও আমাকে, যদি তোমাদের কাছে ক্যালকুলেটর থাকে। হ্যাঁ, ক্যালকুলেটর থাকলে হচ্ছে দ্রুত ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা বলো। তো এটার অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি যে আসতেছে হলো 90। ঠিক আছে, দেখি হয় কিনা। তাহলে হচ্ছে 2 গুণন 20 মানে হচ্ছে এখানে 40, একেবারে মুখে মুখে ক্যালকুলেশন করি। তাহলে এখানে হচ্ছে তোমার 40, এখানে আসতেছে 200, তাহলে হলো 240। আর এখানে যদি যোগ করি তাহলে এখানে আসতেছে তোমার 30 দুগুণ 60, আর এখানে 5, 5 6 30, তাহলে 60 আর এখানে 5, তাহলে 5 6 30 মানে 130 যোগ 130 যোগ করলাম, ভাগ হচ্ছে 6। দুই গুণন হচ্ছে 20 যোগ হচ্ছে 100 গুণন 2, তারপরে হচ্ছে যোগ 30 গুণন 2 গুণন হচ্ছে 5। ঠিক আছে, 6। তাহলে এখানকার তোমার আরবি এর মানটা আসতেছে কত? 90। দেখো তো সবাই 90 বের করছো কিনা? 90, সবাই কি 90 বের করতে পারছো? ক্যালকুলেটর কি নাই সাথে? নাই। আচ্ছা ভেরি গুড আকাশ, 90 বের করছেন, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা 90 পেয়ে গেলাম আমাদের আরবি এর মান। তাই তোমরা এখন বলো তো আর এর মান কত হবে? খুব ইজি ভাইয়া, টোটাল যে লোড আছে, টোটাল লোড মাইনাস হচ্ছে আরবি। তাহলে টোটাল লোডের ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো? খালি উপরের দিকে তাকাবা। উপরের দিকে যদি আমি তাকাই তাহলে আমাদের লোডগুলো কতটুকু আছে? আমরা যদি প্রথমে চিন্তা করি, আমার আছে হলো 20 গুণন 2, এইটা একটা লোড। তারপরে আছে হলো 100, তারপরে আছে হলো 30 গুণন 2, এমন না? মানে স্যার দেখো এখানে যে লোডটা আছে সেটা কত? 2 গুণন এই যে 20 মানে হলো 40। তারপরে এখানকার যে লোডটা আছে সেটা হলো 100, এই যে 100 নিলাম। তারপরে এখানকার যে লোডটা আছে সেটা হলো 2 গুণন এই যে 30, তার মানে 60। টোটাল যে লোডের পরিমাণ সেটা হবে এইটা। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি, এখান থেকে আমরা যদি বিয়োগ করলে যে ক্যালকুলেশনটা আসবে সেটা হলো আমাদের 110। দেখো তো 110 আসছে কিনা? 40 যোগ হচ্ছে 100 যোগ হচ্ছে আমাদের 60, 200 মাইনাস হচ্ছে 90, তাহলে 110।
তাহলে কত আসতেছে 110 কেজি। তাহলে আমাদের মোটামুটি রিয়াকশন ফোর্সের মান বের করা শেষ। এখন খুব ইজিলি আমরা এসএফডিটা অঙ্কন করে ফেলি। তাহলে এটা হলো 0, এটা হলো আমাদের 0। তাহলে এসএফডি অঙ্কন করার কৌশল কি নীরব ভাইয়ের, যে প্রথমে করতে হবে যোগ অথবা বিয়োগ। তাহলে যোগ বিয়োগ যদি আমি করতে চাই, এই যে এ পয়েন্টে আমি দেখতেছি যে ভাইয়া প্রথমে আছে ডিস্ট্রিবিউশন লোড। এ পয়েন্টে কি কোনো রিয়াকশন দেখতেছি আমি? জি ভাই দেখতেছি। সেটা হলো কোন দিকে? সেটা হচ্ছে আমার এই যে উপরের দিকে, এই যে এইদিকে উপরের দিকে। তাহলে উপরের দিকে গেলে কি হবে? যোগ হবে। তাহলে উপরের দিকে গেলে যদি যোগ হয় তাহলে কতটুকু যোগ হবে? আরবি কত? 110। তাহলে এখানে আসবে মোটামুটি মনে করো যে 110 কেজি। বুঝছো নাকি বোঝো নাই? আগে ছিল নিচের দিকে বিধায় নিচে অঙ্কন হয়েছে চিত্রটা, বাট এবার দেখো এই যে তীর চিহ্নটা উপরের দিকে গেছে কতটুকু? এই যে 110 গেছে, সেই জন্য আমি 110 এখানে লিখলাম। এরপরে কি কাজ? এরপরে কাজ হচ্ছে ভাইয়া টান। এখন টানটা কেমন হবে? ভাইয়া টানটা ঠিক এই যে বাঁকানো হবে। তাহলে বাকি কতটুকু যাবে সেটা আমার এখন অঙ্কন করতে হবে। তাহলে বাকি আসলে ভাইয়া কতটুকু যাবে সেটা যদি আমি অঙ্কন করতে চাই, তাহলে আমার এখানে যে লোডের মানটা আছে, এই দেখো আমি যদি এটা মিশাই দিই, যে লোডের মানটা আছে সেই লোডের মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে মোট লোড কতটুকু আসতেছে? 2 গুণন 20 মানে 40। তাহলে এই 40-এর সাথে আমি 120 কি দেবো? 110 কি দেবো? বাদ দেবো। কেন বাদ দিলাম? কারণ এই লোডটা মূলত আমার নিচের দিকে কাজ করবে, আর নিচের দিকে কাজ করা মানে হচ্ছে মাইনাস করা। তাহলে 110 থেকে যদি আমি 40 বাদ দিই, 110 থেকে যদি 40 বাদ দিই তাহলে কত আসে? 77। তাহলে এই যে 77টা, এই 77টা ঠিক এই জায়গায় আসবে, 77 কেজি। তাহলে দেখো ঠিক এরকম হচ্ছে, কার্ভ হচ্ছে। বুঝছো নাকি বোঝো নাই? আমি আবার বলতেছি, প্রথমত যে 110টা পাইলাম কিভাবে? এভাবে পাইলাম। আবার এখানে যেহেতু দেখতেছি ডিস্ট্রিবিউশন লোড, তো রেখাটা আমার ঠিক এভাবে বাঁকা হবে, কিন্তু আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটা বের করার জন্য আমাকে এখানে দেখতে হবে যে এই ডিস্ট্রিবিউশন লোডের মোট পরিমাণ কত। মোট পরিমাণ হচ্ছে ভাইয়া 20 গুণন 2 মানে 40। এই 40 কি করলাম আমি? জাস্ট 110-এর থেকে বাদ দিলাম। তাহলে এখানে আস্তে আস্তে কত? 77। এই যে 77 এখানে লিখলাম, শেষ। এরপরে কাজ কি ভাই? এরপরে কাজ হচ্ছে যদি কোনো লোড থাকে সেই লোডের যোগ বিয়োগ করা। সি পয়েন্টে দেখতেছি আমার একটা লোড আছে কত? 100। কোন দিকে? নিচের দিকে। তাহলে 77 থেকে যদি 100 বাদ দিই আমি, 77 থেকে যেহেতু নিচের দিকে আসতেছে, নিচের দিকে মানে বাদ দেওয়া, তাহলে 77 থেকে 100 বাদ দিলে কত হয়? -30। 77 থেকে 100 বাদ দিলে -30 এখানে আসতেছে 30 কেজি। তারপরে কাজ হচ্ছে কি? টানাটানি। যোগ বিয়োগের কাজ শেষ। তারপরে কাজ হচ্ছে টানাটানি, মানে এই যে টান দিলাম একটা। কেন টান দিলাম ভাইয়া ডিরেক্ট? কারণ এখানে দেখো কোনো রকমের লোড নেই। বুঝছো নাকি বোঝো নাই? আমি এই যে সি পয়েন্টের প্রথমে এই যে লোডটা ছিল সেই লোডটাকে আমি যোগ বিয়োগ করে কত পাইলাম? 30 পাইলাম। এরপরে বলছি কি যে টানতে হবে। তো এখান থেকে এতটুকু যে টানবো সেটা কিভাবে টানবো? আমি সোজাভাবে টানবো, কারণ এখানে কোনো রকমের লোড নেই। এবার দেখো আবারও দেখতেছি কি আছে? আমার ডিস্ট্রিবিউশন লোড আছে। সেটা কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে আসতেছে কত? 30। এখানে আসতেছে কত? 30 কেজি না? এখানে যেহেতু 30 কেজি, এখানেও 30 কেজি। তাহলে এই যে 30 কেজি যে লোডটা আছে সেটা অবশ্যই মাইনাস মান। তাহলে এই মানটা আগে থেকেই মাইনাস, এবং এখানে দেখো আরো 60 যে কেজি আছে না, এই 60 কেজিটা নিচের দিকে কাজ করবে। কোন দিকে? এই যে নিচের দিকে কাজ করতেছে। নাকি ভুল বলতেছি আমি কথাগুলো? ভুল বলতেছি? এই 30টা হচ্ছে নেগেটিভ মান, আর এখানে যে 60 লোডটা কাজ করতে সেটা নিচের দিকে। দ্যাট মিনস এই 30-এর সাথে 60টা আবারও বিয়োগ হবে। তাহলে আগে থেকে মাইনাস কত? 30। আরও যদি বিয়োগ হয় তাহলে এখানে আসতেছে কত আমার? হেলানোভাবে -90। তুমি মাইনাস না দিলেও হবে, শুধু 90 দিলে বুঝে যাবে, কারণ আমরা জানি যে নিচে মানে হচ্ছে নেগেটিভ, উপরে মানে পজিটিভ, নিচে মানে নেগেটিভ। এবার দেখো মজার আরেকটা কাজ, এই যে রিয়াকশন ফোর্স, এটা কোন দিকে ভাই? উপরের দিকে। উপরের দিকে, উপরের দিকে গেলে হবে কি? প্লাস। তাহলে এই যে রিয়াকশন ফোর্স আরবি, সেই আরবি এর মানটা দেখো এখানে 90। তাহলে দেখো তো 0 কি মিলছে? তাহলে এইটা হচ্ছে ভাইয়া -90, আর এখানে আরবি এর মানটা পাইছো +90। তাহলে +90 আর হচ্ছে -90, ক্যালকুলেশন করলে এখানে 0। তাহলে এই হলো আমাদের এসএফডির চিত্রটা। আমি বলছি না যে আমার নিয়ম যদি ফলো করো তাহলে এসএফডির ক্ষেত্রে কখনো ভুল হবে না, 0 0 মিলবেই। বিএমডির ক্ষেত্রে 2-1টা গরমিল হতেই পারে, কিন্তু এসএফডি ঠিকঠাকই থাকবে। তো সবাই এসএফডি ক্লিয়ার হয় বুঝতে পারলে? সবাই একটু ক্লিয়ার লেখো, ডান লেখো। একটু ক্লিয়ারলি ডান লেখো ভাইয়ারা। এই ছিল আমাদের এসএফডি। এবার আমরা বিএমডি অঙ্কন করবো। হ্যাঁ, ইজিলি বিএমডি অঙ্কন করা শেষ করবো। এটা দেখো তো ইজি না? আগের চেয়ে কিন্তু অনেক ইজি হবে। এবার ইজি কেন হবে? কারণ দেখো এইবার বিএমডির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। দেখো বিএমডির ক্ষেত্রে কোনো রকম বিপজ্জনক সেকশন আছে নাই, কিন্তু এইটা একটা আমার ট্রাপিজিয়াম, এইটা একটা আয়ত, এটা একটা ট্রাপিজিয়াম, তিনটার ক্ষেত্রফল বের করলে শেষ, কোনো সমস্যাই নেই। দেখো এইটা হলো 0, এইটা হলো 0,
তাহলে আমাকে প্রথমে কাজ করতে হবে ট্রাপিজিয়ামের, আর আমার ট্রাপিজিয়ামের সূত্র সবাই জানি, কিন্তু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে কত 2, তাই না? এবং হচ্ছে আমাদের যে এখানকার যে উচ্চতা, সেই উচ্চতাটা গুণ দিতে হবে, অর্থাৎ হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আমি একটু লিখে দেই, রিয়াকশন ফোর্সগুলো আমার লাগবে না, আর আমি এখানে একটু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা লিখে দিই, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এগুলো কিন্তু ট্রাপিজিয়াম, ওকে, ট্রাপিজিয়াম, হাফ যোগফল ইন্টু কি উচ্চতা। তা দেখো তো, প্রথম যে ট্রাপিজিয়ামটা আছে, সেই ট্রাপিজিয়ামের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, হাফ গুণন সমান্তরাল যে বাহু, সেটা হচ্ছে এই যে একটা বাহু সমান্তরাল না, এইটা একটা বাহু আর এইটা একটা বাহু, ভালো করে দেখো, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, তাহলে এইটার যে দৈর্ঘ্যটা সেটা দেওয়া আছে হলো 110, আর এইটার যে দৈর্ঘ্যটা ডিস্টেন্সটা সেটা হলো কত 77, তাহলে 77 লিখলাম। এবার উচ্চতা হবে মূলত আমার এই যে রেখাটা, অর্থাৎ এই যে 2, এইটা শুধু মাথায় রাখবা। আবার বলি, সমান্তরাল বাহু হচ্ছে একবার 110 আর একবার হচ্ছে 77, এই যে 110 আর 77, আর উচ্চতা হচ্ছে আমার এই রেখাটা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 2, মানে এটা একটু উল্টা ট্রাপিজিয়াম আর কি, ঠিক আছে? তো এখানে যদি ক্যালকুলেশন করো, সো ক্যালকুলেশনের রেজাল্টটা আসবে হলো হলো 0.5 ইন্টু হচ্ছে 180 ইন্টু হচ্ছে 2, তাহলে আসতেছে আমাদের কত 180, কত আসতেছে আমাদের 180, তাহলে ক্ষেত্রফল কত আসতেছে 180। তাহলে এই যে 180টা সেটা কই যাবে, সেটা যাবে ভাইয়া ঠিক এই যে এই জায়গাতে। কোন জায়গাতে? এই জায়গাতে। দেখো যেহেতু এটা পজিটিভ আছে, তাহলে এটার চিত্রটা কোথায় হবে? উপরে হবে। দেখো এটা কিন্তু 0, তোমরা আবার অনেকেই ভুল করে কি করে 180টা এখানে দিয়ে দেয়, আহাম্বু 180 এখানে কেন হবে? এটা তো 0, এখানে না, 180টা হবে তার পরের যে রেখাটা আছে সেই রেখাটাতে। যেমনটা আমরা 400 একটু আগে মনে করো, সেই 400টা এখানে হয়েছিল না, 400টা কি এখানে দিয়েছিলাম না, ঠিক তেমনই আমরা 180টা কোথায় দেবো? এখানে দেবো। তাহলে 180 কেজি পার মিটার। এবং এইটার যে কার্ভ, মানে এটার যে ইয়াটা হবে, সেই ইয়াটা কীরকম হবে, এই যে রেখাটা কীরকম হবে? যেহেতু এটা বাঁকা আছে, তাহলে এই রেখাটা অবশ্যই এই যে কার্ভ হবে, সহজ হিসাব। এটা বাঁকা, এটা আরও বাঁকা হবে। আমি এভাবে মনে রাখি যে এইটা এসএফডিতে এটা বাঁকা, তাহলে বিএমডিতে আরও বাঁকা হবে। দেখো মজার একটা বিষয় কি, যে আমাদের যদি এই যে দেখো, যেমন এইটা এসএফডিতে এই রেখাটা হচ্ছে সোজা হওয়ার কারণে আমাদের বিএমডির ক্ষেত্রে এটা বাঁকা হয় একটু সোজা, এটা কিন্তু রেখাটা সোজা, কিন্তু বিএমডির ক্ষেত্রে রেখাটা একটু বাঁকা হবে এখন। আর এইটা এসএফডিতেই বাঁকা, যদি এসএফডিতেই বাঁকা থাকে তাহলে এটা তো আরও বাঁকা হওয়ার কথা, কারণ সোজাতেই যেহেতু বিএমডি বাঁকা হয়, তাহলে এইটার ক্ষেত্রে তাহলে আরও বাঁকা হয়েছে। আমি এইভাবে আর কি মনে রাখি। তবে আমাদের আর কি বইয়ে বৈশিষ্ট্য যেটা দিচ্ছে বেন্ডিং মোমেন্ট, সেই বৈশিষ্ট্যতে বলা আছে যে যদি এসএফডিতে এইরকম থাকে তাহলে বিএমডিতে এরকম কার্ভ হবে। আচ্ছা, এবার আসো এইটার ক্ষেত্রফল। তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা প্রথমে কি আসলো? প্লাস আসলো, তাহলে এখানে গেছে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 180 থেকে কত বাদ দিব? তাহলে 30 গুণন হচ্ছে 2, সহজ হিসাব ভাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 গুণ 2 মানে কত? 60। তাহলে 60 থেকে 180 বাদ দিলে কত হয়? 120। তাহলে ওই 120টা হবে ঠিক আমার এই জায়গাতে 120 দিলাম। তাহলে এটা কি হবে বলো তো? এই যে সোজা রেখা, দেখছো? এটা কিন্তু এবার কার্ভ হবে না, এটা কিন্তু এরকম সোজা হবে, সোজা, বাট এটা একটু বাঁকা, দেখছো? তাহলে যদি এসএফডির ক্ষেত্রে এরকম সোজা থাকে তাহলে সেটা বাঁকা হয়, আর যদি বাঁকা থাকে সেটা আরও বাঁকা হয়, শেষ হিসাব। এবার দেখো ট্রাপিজিয়াম আছে, তাহলে এই ট্রাপিজিয়ামটা কি আছে? মাইনাস আছে, তাহলে আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে ট্রাপিজিয়ামটা দেখি এখানে কি আছে, আমাদের ট্রাপিজিয়ামের সূত্রটা আবার এখানে বসাই দিই। তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কি কি আছে? একটা আছে 30, একটা আছে 30, আরেকটা আছে হলো 90, আরেকটা আছে কত? 90। আর এখানে যে উচ্চতাটা, এই যে উচ্চতাটা যেটা আছে সেটা কত? সেটা হচ্ছে 2 মিটার। সেটা হচ্ছে কয় মিটার? 2 মিটার দিলাম। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে আছে 120 দেখি হয় কিনা। আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তোমার হতে ধর ক্যালকুলেশন যদি করি 0.5 ইন্টু হইতেছে তোমার এখানে হচ্ছে 110 না, 110 গুণন হচ্ছে তোমার 2, কি আসলো এটা দেখি। তোমার হচ্ছে এখানে 120, তাই না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ গুণন, তাহলে হচ্ছে 30, তারপর হচ্ছে সমান্তরাল বাহু হচ্ছে আরেকটা 90, যোগ হচ্ছে 90, হ্যাঁ,
তাহলে হচ্ছে গুণন 2। তাহলে দেখো এই যে দেখো একেবারে কিন্তু এইটা সহজ অঙ্ক না, এই সহজ অঙ্কটার ক্ষেত্রে দেখো এই যে সহজ অঙ্কটার ক্ষেত্রে একেবারে কিন্তু মিলে গেছে, 120 হচ্ছে কিন্তু এখানে। তাহলে দেখো আমার এইটার ক্ষেত্রফল কত হচ্ছে, এই যে এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল হচ্ছে আমার 120। তাহলে দেখো তো এটা প্লাস না কি নেগেটিভ? হ্যাঁ নেগেটিভ। তাহলে এখানে যে 120টা আছে সেই 120টার সাথে যদি আমি এটা নেগেটিভ করি, অর্থাৎ এই যে নেগেটিভ 120 করি, তাহলে সেটা একেবারে আমার এই যে কার্ভ হয়ে এই যে জিরোতে মিলে যাবে। এটাই অ্যান্সার। সো বলেন এসএফডি বিএমডি কি সহজ নাকি কঠিন? একেবারেই ভাই ইজি জিনিস। যারা ক্লাস করছেন তারা ভালোভাবেই শিখবেন, আর যারা ক্লাস করেননি তারা হচ্ছে ভালোভাবে শিখবেন না, এটাই হলো মেইন কথা ভাই। তো এসএফডি বিএমডির আমি প্রথমে কঠিন অঙ্ক করাইলাম, তারপরে এই যে সহজ অঙ্কগুলো করাইলাম। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে, এবং এসএফডি বিএমডির আমি ট্রাই করবো আরও ভিডিও নেওয়ার। আশা করি আর ভিডিও নিতে হবে না, কারণ সবগুলো অঙ্কই প্রায় একই। আর ক্যান্টিলিভার যদি বিমের কথা চিন্তা করি, কিসের কথা চিন্তা করি? ক্যান্টিলিভার বিমের কথা যদি চিন্তা করি, ক্যান্টিলিভার বিমটাও ইজি জিনিস। এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে শুধু একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, তা বাদে সব কিছু ইজি। সো আমি একটা লাস্ট ক্যান্টিলিভার বিমটা আপনাদের দেখাই দিই, এই ক্যান্টিলিভার বিমটা দেখাই দিয়ে ক্লাসটা শেষ করবো। 2018 সালের একটা ক্যান্টিলিভার বিম আমি দেখাই দেবো। এসএফডি বিএমডির ক্ষেত্রে 2018 সালে একটা ক্যান্টিলিভার বিমের আমি চিত্র দেখাচ্ছি। আর তোমরা সবাই বিম, হ্যাঁ বিম সবাই তো জানো যে কয় প্রকারের বিম আছে, মোটামুটি 5 প্রকারের বিম আছে, তাই না? ক্যান্টিলিভার বিম আছে, তারপরে হচ্ছে তোমার ফিক্স বিম আছে, মানে সাধারণ বিম আছে, তারপরে আছে কি বিম। প্রথমে হচ্ছে আমি বিমের, ভাই এগুলো আসলে দিতে চাইনি কারণ এগুলো তেমন একটা তোমার কাজে লাগবে না, তাও একটু দিয়ে দিই যে বিম কয় প্রকারের। বিম মূলত আমাদের 5 প্রকারের। কয় প্রকারের? 5 প্রকারের। এই যে একটা বিম, এটাকে বলা হয় সাধারণভাবে স্থাপিত বিম। তারপরে আছে হলো ক্যান্টিলিভার বিম, মানে এখানে একটা সাপোর্ট থাকবে, এটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। তারপরে এইটাকে বলা হয় মূলত ঝুলন্ত বিম, এটাকে কি বলা হয়? ঝুলন্ত বিম বলা হয়। এই যে এখানে দেখো ঝুলে আছে, তাহলে এটাকে বলা হয় কি বিম? ঝুলন্ত বিম। তারপর আর এটাকে বলা হয় মূলত ফিক্স বিম। কি বিম? ফিক্স বিম বলা হয়, বুঝছো? এটাকে বলা হয় মূলত আমাদের ফিক্স বিম। এটা কি করলাম, এভাবে দিই, এটাকে বলা হয় কি বিম? ফিক্স বিম। তারপর আরেকটা বিম আছে, সেটা হলো আমাদের অবিচ্ছিন্ন বিম। মানে ওটা অবিচ্ছিন্ন বলতে কি, তারাংবাড়া, এখানে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, বুঝছো? এখানে রোলার, এখানে হচ্ছে হিঞ্জ, তো এইগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন বিম। তাহলে এখানে বিম কয়টা থাকলো? 1টা 2টা 3টা 4টা 5টা বিম। তো এই 5টা বিমের মাঝে থেকে আমার এই যে ক্যান্টিলিভার বিমটা আছে, এই যে ক্যান্টিলিভার বিম, যেই বিমে শুধুমাত্র একটা সাপোর্ট থাকবে আর একটা প্রান্ত কি থাকবে? মুক্ত থাকবে, সেটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রামটা মানে একটু অন্যরকম হয়ে থাকে, সেটা একটু দেখাই দিই। দেখো একটা ক্যান্টিলিভার বিম আর্ট করতেছি আমি। 2018 সালে এই কোশ্চেনটা আসছিল, এটা জাস্ট 2 মিনিটে হয়ে যাবে সলভ। দেখো, কারণ এতক্ষণ ধরে তোমরা যেগুলো করছো সেগুলো সব বাঁকা বাঁকা অঙ্ক করছো। এবার দেখো এই অঙ্কটা, এখানে জাস্ট একটা লোড কাজ করতেছে হলো ডি পয়েন্ট 10 কিলো নিউটন। তারপরে আছে হলো সি পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। আর কিছু আছে নাকি? আর কিছু নাই। এটা হচ্ছে 2 মিটার, 4 মিটার, 2 মিটার, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে হলো 8 কিলো নিউটন, মানে ডিস্ট্রিবিউশন লোড হচ্ছে কত? 8 কিলো নিউটন। আর কিছু দেওয়া নাই। তো এখন তোমাদের কি করতে হবে? অবশ্যই ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তোমাদেরকে রিয়াকশন ফোর্সগুলো বের করে নিতে হবে। তো এখানে দেখো তোমাদের রিয়াকশন ফোর্সটা মোমেন্টের সাহায্যে বের করার দরকার নেই, এখানে ডিরেক্টলি বের করতে পারবা। কিভাবে ভাইয়া? ডিরেক্টলি যদি আমি এখানে রিয়াকশনের কথা চিন্তা করি, এখানে দেখো রিয়াকশন শুধু ফোর্স একটাই হবে, সেটা হলো আমার এ। মানে এখানে দেখো সাপোর্ট কয়টা? একটা। আমি যদি একটু আগের চিত্রটা অঙ্কন করে দিই, দেখো আগের চিত্রে এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, বি পয়েন্ট না? এরকম ছিল না? এরকম দুইটা তীর চিহ্ন ছিল না? মানে কি দুইটা কলাম ছিল, দুইটা এভাবে কলাম ছিল একটা বিমের উপর। কিন্তু এইবারের যে বিমটা আমি দেখতেছি সেই বিমটাতে দেখো এরকম ঝুলে আছে, মানে কলাম এখানে একটা, কলাম এখানে কয়টা? একটা। তাহলে এখানকার যে আমার রিয়াকশনটা কাজ করবে, সেই রিয়াকশনটা 1 মিনিট। একে আহাম্মক যে দেখতেছে যে লাইভ হচ্ছে ক্লাসে, এবার ফোন দিচ্ছে কেন? আমি আবার ফোনটা ধরলাম। মেসেজটা কি এমনি গরম হয় আমার? জাস্ট 1 মিনিট। ওকে,
ঠিক আছে, তো এখন এই যে আমার ক্যান্টিলিভার বিমটা যেটা আছে, সেই ক্যান্টিলিভার বিমের আমাদের যে রিয়াকশন ফোর্সটা আছে সেটা হলো আর এ একটাই আছে। তো এই আর এ বের করার সহজ ক্যালকুলেশন একটা হচ্ছে, সেটা হলো আমাদের এই দেখো সূত্র। আমরা যখন আর এ বের করবো তখন আর এ বের করার সূত্র হচ্ছে এই টোটাল যে লোডগুলো আছে সেগুলোর যোগফলটা। টোটাল যে লোডগুলো আছে সেগুলোর কি যোগফলটা। এই যে টোটাল যে প্রথমে 10 কিলো নিউটন আছে এটা যোগ দিলাম, তারপর এখানে যে 4-এর সাথে এই যে 8 খালি গুণ দেবো, মানে এখানকার যে লোডটা আছে, তাহলে 4 × 8 = 32, তাহলে মানে এখানে 42 কিলো নিউটন। এইটা হচ্ছে আমার রিয়াকশন ফোর্স আর এর মান। কেন ভাই? যদি প্র্যাকটিক্যালি তোমাকে বুঝাই, আমি প্র্যাকটিক্যালি যদি বুঝে দিতে চাই, তুমি দেখো তো এখানে কি পুরো যে লোডটা আছে সেই পুরো লোডটা কি আর কেউ বহন করতেছে? আর কেউ বহন করতেছে না, শুধু এই বহন করতেছে, মানে একটা বিমে কলামেই আছে এখানে, যার কারণে আমি টোটাল লোডটাকেই বলতেছি আমার রিয়াকশন এর মান। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি কথা। তো এখন আমি যদি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, তাহলে আমার হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো ধরে ধরে চিত্র অঙ্কন করবো, এই যে ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে আমার, এটা তুমি চাইলে যদি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কিন্তু চিন্তা করো, একটা পৃষ্ঠায় করতে পারো, 2 পৃষ্ঠা লাগবে না এই ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। এবার আসো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যখন বিএমডি অঙ্কন করব তখন আমাদের মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে, আর এসএফডি সবসময় এদিক থেকে শুরু করলেই কোনো সমস্যা নেই। তো এখানে আমার যে 10 কিলো নিউটনটা আছে সেই 10 কিলো নিউটনটা কোন দিকে কাজ করতেছে? নিচে কাজ করতেছে। তাহলে এখানে এই যে নিচে আসবে 10 দিয়ে দিলাম, কোনো লোড নেই, তাহলে এখানে সোজা যাবে। তারপর আবার দেখো নিচে একটা লোড কাজ করতেছে, সেটা কত? 4 × 32, মানে 32 লোড নিচে কাজ করতেছে। তাহলে আগে থেকেই 10 একটা লোড আছে, তারপর আরও একটা 32 লোড কাজ করতেছে। তাহলে এই যে 10 আর হচ্ছে 4 × 32 এই লোডটা যদি কাজ করে তাহলে এখানে এটা কোথায় আসবে? এটা কিন্তু ঠিক সমভাবে যদি বিস্তৃত হয় তাহলে ঠিক এই যে এখানে মনে করে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোটমাট কত হবে? 10, এখানে 10, তাহলে এখানে যদি আমি মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি কত? 42 এত কেজি। বোঝো নাই? মনে হয় অনেকে বুঝো নাই। দেখো বুঝাই ভাই। প্রথমত এই যে 10 লোডটা আছে না, এই 10 লোডটা নিচে কাজ করতেছে, এই নিচে দিলাম 10 আছে, আগে থেকে কিন্তু 10 আছে লোড। আবার আরেকটা লোড নিচে কাজ করতেছে, তাহলে এই 10-এর সাথে অবশ্যই আবার কি হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলাম, কতটুকু লোড কাজ করতেছে? 8 আর এখানে 4, তাহলে 4 × 32, তাহলে এই 10-এর সাথে 32 বাদ দিলে 42। দেখো তো এখানে কোনো লোড আছে? কোনো লোড নাই, তাহলে এইটা পুরোটাই এই যে এরকম হবে, শেষ কাজ। এটা হলো আমাদের কি? এসএফডি। তাহলে এসএফডিটা উপরে অঙ্কন করলে ভালো হইতো মনে হয়। তারপরে নিচে দেখো বিএমডি, নিচে কি অঙ্কন করবো? বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে বিএমডি যখন অঙ্কন করব তখন বিএমডি অঙ্কন করার নিয়ম হচ্ছে মুক্ত প্রান্ত থেকে। কোন প্রান্ত থেকে? মুক্ত প্রান্ত থেকে। অর্থাৎ এই প্রান্তে আমি 0 শুরু করব, এই প্রান্ত 0 শেষ করব। তাহলে আমার এই মুক্ত প্রান্ত থেকে যদি আমি শুরু করতে যাই, তাহলে এখন দেখো এটা সবগুলো কিন্তু আছে কোথায়? নিচে আছে, সবগুলো কি আছে? নিচে আছে। তাহলে আমার বিএমডিটাও কিন্তু নিচে হবে, বিএমডিটাও কিসে হবে? নিচে হবে। তাহলে এটা একটু আরেকটু উপরে লিখি, নিচে আবার দেখতে পারবো না। বিএমডিটা কোথায় বলো তো? 0, 0। বিএমডিটা আমার নিচে হবে। সো আমি দেখতেছি মাইনাস আছে 10 আর এখানে হচ্ছে 2, তাহলে 10 আর 2 এ গুণ করলে কত হয়? 20 হয়। তাহলে এই যে এখানে আসবে একটা চিত্র, 20 কেজি পার হচ্ছে মিটার। এইটা একটা গেল। আবার দেখো এইটা ফিরে আবার হালানো আছে, তার মানে বুঝতেছো যে এইটা অবশ্যই এরকম হবে, কার্ভ হবে। এবং এখানে যে তোমার 20 কেজিটা আছে সেটা তো বের করতে পারলা, ভালো কথা। তারপরেই যখন তুমি এইটা বের করতে চাচ্ছ তখন তুমি এখানে দেখতেছো যে এটা হচ্ছে আমার একটা ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়ামের সূত্র কি? হাফ গুণন সমান্তরাল যে বাহু আছে 10 আর 42 সেটা যোগ করলাম, আর এখানকার যে উচ্চতা সেটা হচ্ছে আমার কত? 4, সেটা গুণ করে দেবো। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার যে রেজাল্টটা আসতেছে সেটা আমি হচ্ছে বই দেখে তাড়াতাড়ি দিয়ে দিই। সেটা হচ্ছে 124 আসবে। সেটা আসবে কত? 124। তাহলে 124টা ধরে নাও যে এখানে আসতেছে, দেখতে তো পাচ্ছ নাকি? 124 বোঝো নাই নাকি? বোঝো নাই? 124 কেজি পার মিটার। আমি আবার বোঝাচ্ছি, দেখো আমার এখানে একটা ক্ষেত্রফল পাইছি আমি 20, রাইট? এখানেও একটা ক্ষেত্রফল বের হবে, সেটা কিন্তু 124 হবে না। এখানে যে ক্ষেত্রফলটা বের হবে সেটা তোমার বের হবে হলো 104, 104 বের হবে, 104 কেজি পার মিটার। এইটা তোমার বের হবে। তাহলে এই 104-এর সাথে তোমার এই 20টা কি করতে হবে? আবার বিয়োগ করতে হবে। তাহলে এইটা মাইনাস বের হলো, এই যে ক্ষেত্রফলটা সেটা মাইনাস বের হলো, আবার এখানে আরেকটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এখানে যোগ করলে কত হয়? 124 হয়। আর এইটা কি হবে? আমার এরকম হালানো হবে একটু, ঠিক আছে? হালানো কার্ভ হবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা আমার ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা আমার দেখতেছি যে কি আছে? সেই ক্ষেত্রফলে আমরা দেখতেছি যে মাইনাস আছে কত? 42 আর 2। তাহলে 42 × 2 কত হয়? দেখো তো
42 গুণন হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের আসতে আসে কত, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, কত 84। তাহলে 84 এরা যেহেতু আরও নিচে, তাহলে এইটা আমার কোথায় হবে, এইটা আমার এই যে ঠিক এরকমভাবে নিচে আসবে। নিচে কি দেখা যায়, নিচে কি বাবারা দেখা যায় রে বাপ, দাঁড়া 1 মিনিট একটু দেখি নিচে কি দেখা যায়, অনেকটাই দেখা যায় না, এই যে এবার দেখা যাবে। ঠিক আছে, দেখো এটা হলেই শেষ আমাদের অঙ্ক। সো আমি কি বললাম যে আমি আবারও এইটার ক্ষেত্রফল বের করলাম। তাহলে আমার এইটার ক্ষেত্রফল দেখো আসলো হলো 20, এইটার ক্ষেত্রফল আসলো হলো 104। তাহলে 20 আর 104 যোগ করলে হয় তোমার 100 কত 24। আবার এখানকার যে ক্ষেত্রফলটা আসছে সেটা হলো আমার 84। তাহলে 84 আর হচ্ছে তোমার এখানকার 224। তাহলে এই যে সবগুলো ক্ষেত্রফল যদি যোগ করো তুমি 20, 104, তারপর হচ্ছে তোমার 84, সবগুলোকে যদি যোগ করো তাহলে তোমার যে রেজাল্ট আসবে সেটা হলো তোমার 208। তুমি যদি বিশ্বাস না করো আমার কথা, তাহলে ভাই তুমি হচ্ছে সুন্দর করে এখানে যোগ করবা। এই দেখো 20 যোগ হচ্ছে তোমার 104, 124 যোগ হচ্ছে তোমার ওইদিকে কত 84, এই যে 84 ধরো 208। তাহলে এই যে 208 এখানে দিয়ে দিলাম, 208, 208 কি দিলাম কেজি পার মিটার দিলাম। তাহলে তোমার এই যে 208 কেজি পার মিটার, এইটাই হচ্ছে তোমার এই অঙ্কটার অ্যান্সার। তাহলে এইটা একটু আমাদের ভিন্ন টাইপের হয়, এটা একটু আমাদের কি টাইপের হয়, একটু আমাদের ভিন্ন টাইপের আর কি হয়ে থাকে ম্যাথটা, বুঝছো কি? তো বিএমডির ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত যদি ক্যান্টিলিভার বিম হয়, তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা মুক্ত যে প্রান্তটা থাকবে সেই মুক্ত প্রান্ত থেকে এভাবে চিত্র অঙ্কন করব। ঠিক আছে, সো আই হোপ আজকের ক্লাস এখান থেকেই, হ্যাঁ আশা করি আপনাদের ক্লাস ভালো লাগছে। আর যারা বুঝতে পারেনি তারা ভিডিওটা আবার রিপিট করে দেখেন, ইনশাল্লাহ ভিডিওটা বুঝতে পারবেন। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ক্লাস আজকে এখান থেকেই শেষ। এরপরে যে তোমাদের অষ্টম অধ্যায় আছে, যারা স্ট্রাকচারাল মেকানিক্সের ক্লাস আছেন কোর্সে, অষ্টম অধ্যায়টা আমি হচ্ছে আপনাদের পেইড ক্লাসে দেখাই দেবো। অষ্টম অধ্যায় তেমন কিছু নেই, একটা শুধু সিম্পল প্রমাণ আছে। সো আল্লাহ হাফেজ।